চলে যাচ্ছি মানে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠব। রিজন? আলফির চোখে মুখে হুট করে ক্রূরতা ফুটে উঠেছে। নিঝুম মৃদু স্বরে জবাব দিল, আমার মনকে আমি বুঝিয়ে ফেলেছি। তোমার সাথে একা এক বাড়িতে আমি থাকতে পারবো না। ডিসিশনটা আমার আরও আগে নিতে হতো, কিন্তু মনের কাছে বাধা ছিলাম। সেই বাঁধন আমি মুক্ত করে চলে যাচ্ছি। কথাটা শুনে আলফি এক পা দু পা করে নিঝুমের দিকে এগোচ্ছে। চোখে মুখে চাপা রাগের আভাস। নিঝুম এতক্ষণ নিজের শক্ত করে রাখলেও এখন আর তার ভয় হচ্ছে। সেদিন রাতে আলফির সাথে এখন তার দিকে এগিয়ে আসা আলফির বড্ড মিল আছে। এই আলফির সাথে একা এক বাড়িতে থাকতে এসে পারবে না। নিঝুম ভীত পদে পেছাতে পেছাতে ডাইনিংয়ের চেয়ারের সাথে বাড়ি খাওয়ার আগেই আলফি ওর কোমর চেপে ধরে ফেলে। তারপর নিঝুমের কপালে জড়ো হওয়া চোরগুলো কানের পাশে গুজে দিয়ে নিজের তর্জনী আঙ্গুল ওর কপাল থেকে গাল বেয়ে থুতনি অব্দি ঠেকিয়ে বলে, বাঁধন, বাঁধন, তুমি একা মুক্ত করতে চাইলে কি হবে? এর এক পাশ তো আমার দখলে। আলফির কথা ও কাজে আরো ভড়কে ওঠে নিঝুম। তোতলানোর স্বরে প্রশ্ন ছড়ে, মানে মানে বুঝতে পারছো না? অসহায় চোখে তাকায় নিঝুম। আলফি দুর্বোধ্য হেসে বলে, বুঝতে হলে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। যাবে? নিঝুম মাথার দুই দিকে হেলিয়ে না করে অস্বস্তির সাথে আলফিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলে, ক্যাব চলে আসবে। প্লিজ আলফি, আমাকে যেতে দাও। ছাড়ো আমাকে। চট করে আলফিও ওকে ছেড়ে দিল। তারপর দুপা পিছিয়ে বলল, তুই তোমাকে যেতে দিতে পারি এক শর্তে। তোমায় এখন আমার সাথে এক জায়গায় যেতে হবে। আলফি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঝুম সুইটহার্ট। এতদিন আমার কথা মেনে নিতে পেরেছ। আজ আলফি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, মানতে তোমাকে হবেই। এটা কি রিকোয়েস্ট বলে না? তাহলে অর্ডারই ভেবে নাও। বলেই সে আবারও এগোলো নিঝুমের দিকে। নিঝুম পেছাতে গিয়ে চেয়ারের সাথে পিঠে বাড়ি খায়। আলফির হাবভাব বোঝা যাচ্ছে আলফি নিজের কথা না মানিয়ে তাকে যেতে দেবে না। অগত্যা রাজি হলো। ক্যাব ড্রাইভারও ইতিমধ্যে চলে এসেছে। নিঝুমের ফোনে কল এলে আলফি খপ করে ফোনটা নিয়ে নিজেই কথা বলে। ক্যাব ড্রাইভারকে ডাবল টাকা ফিরিয়ে দিবে যেতে বলে। তারপরে নিঝুমের লাগেজ সহ নিঝুমকে নিয়ে গাড়িতে ওঠে। নিঝুম ভীত ও সন্দিহান হয়ে দেখছে আলফি এখন নিঝুমকে নিয়ে নাইট ক্লাবে, যেখানে ক্যামেলিয়া বিজনেস ডিল অ্যাচিভমেন্টের পার্টি থ্রো করেছে, সেখানেই যাচ্ছে। আজ নিঝুম জানবে তার পরিচয়, তার অধিকারবোধ। সন্ধ্যায় মিস্টার নয়ন বাড়িতে এসে নিঝরকে গলা ছেড়ে ডাকছেন। নিঝর সবাই অফিস থেকে ফিরেছে। শার্ট প্যান্ট বদলে রেস্ট করছিল, তখনই বাবার ডাকে নিচে নামে। মিস্টার নয়নের চোখ মুখে ক্রোধান্বিত ভাব। নিঝর ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালেন। মিস্টার নয়ন বললেন, তুমি কানাডায় কাকে টাকা পাঠিয়েছ, তাও আবার এত বড় অ্যামাউন্ট? তুমি জানো না ব্যবসায় এমনিতে মন্দ অবস্থা। নিঝর ডোন্ট কেয়ার ভাবে বলল, যার টাকা তাকে। কাকে? কেন, তুমি জানো না? আমি তো ভেবেছিলাম তুমি বুঝে গিয়েছো এতক্ষণে। নিজুম? হ্যাঁ, আর এই টাকা ওরই তো। চাচ্চুর বান্দরবানের কজেটের রিসোর্টের সব টাকা তো ওর কাছেই আসে। 20 বছর হলে, আচ্ছা, 20 বছর হলে ওই কজেট ও রিসোর্টের মালিক নিজুম হবে। তাহলে ওর টাকা ও নিতে পারবে না? তুমি কিন্তু মিস্টার নয়নকে কথার মাঝে থামিয়ে নিঝর আবারও বলে, প্লিজ বাবা, এসব নিয়ে তর্কে যেও না। সামনের মাসেই নিজুমের 20 বছর হবে, তারপর ওর সাথে বুঝে নিও। এই বলে নিঝর চলে যায়। রয়ে যায় হতভম্ব নয়ন চৌধুরী। গাড়ি এসে একটা নাইট ক্লাবের সামনে থামলো। নিঝুম গাড়ি জানলা দিয়ে দেখলো জায়গাটা। হঠাৎই আলফি তাকে এখানে কেন এনেছে সেটাই সে বুঝতে পারছে না। ভীষণ ভয় করছে তার। কোনো খারাপ উদ্দেশ্যে আনেনি তো? কিন্তু আলফিকে সে একটু হলেও বিশ্বাস করে। গাড়ি পার্ক করে আলফি গাড়ি থেকে নামলো। তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলল। গাড়ি থেকে নেমে দুজনে নাইট ক্লাবে প্রবেশ করে। নাইট ক্লাবের ভিতরটা কিছুটা অন্ধকার ও বিভিন্ন রঙের আলো জ্বলছে। নিঝুম শক্ত করে আলফির হাত চেপে ধরে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জানতে পারবে। ওরা গিয়ে একটা সোফায় বসলো। তখন শাহরিয়ার সেখানে আসলো। বলল, স্যার, সব অ্যারেঞ্জমেন্ট ডান। একটা লেমন সোডা ও একটা রেড ওয়াইন অর্ডার করো। তারপর শাহরিয়ার ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে পাশের সোফায় বসলো। নিঝুম আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। মেয়েদের প্রায় সবারই পরনে হাঁটুর উপরে কাঁধ খোলা ড্রেস। যদিও এটা ওদের সংস্কৃতিতে নর্মাল। কিছুক্ষণ পরেই লক্ষ্য করলো একটা রেড ঝিকমিকি লং কাঁধ খোলা গাউন পরিহিত মেয়ে হাতে শ্যাম্পেইনের গ্লাস নিয়ে হাসি মুখে ওদের সামনে এসে দাঁড়িয়েছে।
আলফি মেয়েটাকে দেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে মেয়েটা সেটা অগ্রাহ্য করে জড়িয়ে ধরলো। তারপর হাত ধরে নিয়ে যেতে চাইলো। আলফি বাধা দেয়, বলে, সরি ক্যামেলিয়া, আই ক্যান্ট গো উইথ ইউ। ক্যামেলিয়া সন্দিহান দৃষ্টিতে তাকায়। Why? উইথ ইউ, আই হ্যাভ সামওয়ান উইথ মি। বলেই আলফি নিঝুমকে দেখল। সাথে সাথে নিঝুম অপ্রস্তুত হয়ে হাসল। ক্যামেলিয়া নিঝুমকে পা থেকে মাথা পর্যন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্যান করে আলফিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল। Who is she? আলফি হয়তোবা এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎই নিঝুমের হাত ধরে নিজের কাছে টেনে এনে এক পাশে কাঁধ জড়িয়ে বলে, মেট মাই ওয়াইফ নিঝুম। হকচকিয়ে আলফির দিকে তাকালো নিঝুম। আলফিও ওর দিকে চেয়ে মুচকি হেসে ফের ক্যামেলিয়ার হতবাক হওয়া মুখের দিকে ফিরে বলে, Oops, sorry. She is Mrs. Jan Ahmed. মিসেস জায়ন আহমেদ সম্বোধন শুনে নিঝুমের হতচকিত মুখশ্রীতে সন্দেহের আভাস ফুটে উঠল। সে কিছু বলবে তার আগে ক্যামেলিয়া অবিশ্বাসের সুরে প্রশ্ন ছড়ে, She is your wife, Jan? But how could that be possible? I never heard any news about your marriage. Ahmed, because my face is still secret to everyone and I'm not a media person. আলফির জবাব শুনে ক্যামেলিয়া কৃত্রিম হেসে নিঝুম ও আলফিকে শুভকামনা জানালো। এদিকে নিঝুম সব শুনে ওর মনে হতে থাকে আলফি ওকে ধোকা দিয়েছে, নিজের পরিচয় লুকিয়ে এতদিন এইসব করেছে। চোখের কোণে অশ্রুরা ভিড় জমিয়েছে খানিকটা। টুপ করে অবাধ্য অশ্রুধারা তার গালে গড়িয়ে পড়ল। সে দ্রুত তা আড়াল করতে আলফির হাত নিজের কাঁধ থেকে ছাড়িয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে ক্লাব থেকে। আলফি তা দেখে মুচকি হেসে ক্যামেলিয়াকে বলে, Actually, she's not used to this type of environment. তারপর নিজেও নিঝুমের পিছু চলে যায়। ক্যামেলিয়া ধপ করে সোফায় বসে পড়ে, হাতের শ্যাম্পেনের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে। তারপর একটা ওয়েটারকে ট্রে ভর্তি করে ড্রিঙ্কস দিয়ে যেতে দেখে থামায়। তারপরে তাকে সবগুলো ড্রিঙ্কসের গ্লাস রাখতে বলে। ওয়েটার রাখতেই ক্যামেলিয়া এক নিঃশ্বাসে সবগুলো সাবার করতে থাকে। পাশে সোফায় বসে শাহরিয়ার মুচকি হাসছে। ওয়েটারটাকে ইশারায় চলে যেতে বলে। নাইট ক্লাবের বাইরে এসে নিঝুম বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। চোখ দিয়ে অনবরত অশ্রুর দরিয়া বইছে। মনের ভিতরে অন্যরকমের যন্ত্রণা হচ্ছে তার। নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা বলে মনে হচ্ছে। একটা মানুষের সাথে এতদিনের পরিচয়, এক বাড়িতে 1.5 মাস ধরে থাকলো। মানুষটা তাকে অবলীলায় নিজের বাবা মার সাথে পরিচয় করালো, তারপরও সে বুঝতে পারল না। নিজের এই বোকামির জন্য নিজের 2 গালে নিজেরই চড় মারতে ইচ্ছে করছে। অতঃপর বড় বড় শ্বাস নিয়ে চোখ মুছে ঘোলা দৃষ্টিতে একদিকে যেতে চাইলে হাতে টান অনুভব হয়। তৎক্ষণাৎ রাগে পরদ আকাশ ছয়। ঘুরে সাথে সাথে হাত ধরা ব্যক্তিটিকে থাপ্পড় মারতে চলে ব্যক্তিটি হাত ধরে ফেলে। উল্টো টেনে নিজের বুকের সাথে মিশিয়ে কপাল থেকে গাল বেয়ে থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বলে, এত রাগ? রাগলে তোমাকে চেরি টমেটোর মতো লাগে। নিঝুম নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। লোকটার এই কথাতে তার রাগ আরও বেড়ে যাচ্ছে। অন্য সময় হইলে হয়তো বা সে লজ্জা পেত, কিন্তু নিজের সাথে হওয়া ধোকার জন্য রাগ হচ্ছে। আলফি চট করে নিঝুমের বাম গালের গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। পাবলিক প্লেসে আকস্মাৎ কাণ্ডে নিঝুম হতবুদ্ধির মতো মন্ত হয়ে যায়। আলফি হালকা হেসে বলে, সেদিন তোমার ডান গালে চুমু দিয়েছিলাম, আজ বাম গালে। 2 গালে ইকুয়াল। তারপর নিঝুমের হাত টেনে আবার নাইট ক্লাবের ভিতরে নিয়ে যাচ্ছে। নিঝুম যেতে চাচ্ছে না বলে বাধা দিচ্ছে, কিন্তু আলফি সেসবে তোয়াক্কাও করছে না। ক্যামেলিয়া এখন আর নিজের হুঁশে নেই, মাতাল অবস্থায় বিড়বিড় করছে। তারপর আলফিও নিঝুমকে আসতে দেখে উঠে ছুটে আসে সেখানে। আলফির বুকে আছড়ে পড়তে চাইলে শাহরিয়ার ধরে ফেলে। ক্যামেলিয়া কাঁদছে খুব, কাঁদতে কাঁদতেই বলছে, Can't do this to me, Jan. I love you. You know, I love you so much. And বলতে বলতে হাঁফাচ্ছে ক্যামেলিয়া। আলফি শাহরিয়ারকে ইশারা করলে শাহরিয়ার ওকে ধরে বসায়। তারপর ক্যামেলিয়া বলতে থাকে। ক্যামেলিয়ার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ ভিডিও সহ রেকর্ড হচ্ছে ক্যামেরায়। নিঝুম অবাক ও হতভম্বর মতো ক্যামেলিয়ার স্বীকারোক্তি শুনছে। ক্যামেলিয়া যে সেই দিন জায়ানের ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল, তারপর রুমে নিয়ে নিজেই জায়ানের শার্ট খুলে শুয়ে রাখে। তারপর সব কিছু এলোমেলো করে নিজেকেও বেডের কভারে পেঁচিয়ে পাশে শুয়ে পড়ে। সব স্বীকার করে ক্যামেলিয়া। নিজ প্রতিটা সত্য শুনে তাজ্জবের মতো নেশায় বুঁদ হয়ে ক্যামেলিয়াকে দেখছে। মেয়েরা চাইলে কাউকে ধ্বংস করতে সব কিছুই করতে পারে, এটা সে শুনেছিল, কিন্তু আজ সেটার চাক্ষুষ প্রমাণও পেয়ে গেল। ক্যামেলিয়া সব বলা শেষে হুট করে আলফির গায়ে হামলে পড়ে বলল, please, Jan, love me. Leave her, please. I love you, babe.
You don't know how much I love you. Please give me one chance. ক্যামেলিয়া উম্মাদের মতো করছে, যদিও নেশাগ্রস্ত, দুটার মধ্যে পার্থক্য আছে। আলফি ওকে নিজে থেকে ছাড়িয়ে বেশ জোরেই ধাক্কা দেয়, তারপর শাসিয়ে বলে, Don't mess with me again. I'm warning you. Tomorrow you will find the consequences. বলেই আলফি শাহরিয়ারকে ইশারায় ক্যামেলিয়াকে সামলাতে বলে। নিজুমের হাত ধরে নাইট ক্লাব থেকে বেরিয়ে গেল। নিজুম গাড়িতে ওঠার আগ পর্যন্ত একটা কথাও বলেনি। গাড়িতে উঠে আলফি যখন গাড়ি স্টার্ট দিল, তখন নিজুম তার বান্ধবীর ফ্ল্যাটের ঠিকানা বলল। অবাক হলো আলফি, বলল, Seriously? তুমি এখনো তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে চাচ্ছ? But why? এখন তো সবকিছু তোমার সামনে পরিষ্কার। Now you know I'm your husband. নিজুম ঘুরে তাকালো আলফির দিকে, শীতল চাহনি তার। অতঃপর বলল, তুমি আমাকে বিট্রে করেছো আলফি। সরি মিস্টার জায়ান আহমেদ, শুরু থেকেই সব কিছু আপনি জানতেন। আপনার সাথে আমার বিয়ে হচ্ছে সেটাও জানতেন, কিন্তু আমাকে বলেননি। না বলেই আমাকে ওই সিচুয়েশনে ফেলে দিয়েছিলেন। তারপর আমাকে বিয়ের রাতে, বিয়ে হওয়ার পরও পালিয়ে আসতে সহমত দিয়েছেন। আলফি নিজুমের কথাগুলো প্রত্যুত্তর কিছুই বলল না, নিজুমকে বলার সুযোগ দিল। নিজুম আরও বলল, এসব করে কি পেয়েছেন বলতে পারেন? আপনি কি ভেবেছিলেন সত্যটা আমি জানতে পারবো না? সারা জীবন আমার থেকে সত্যটা লুকিয়ে যাবেন? কিন্তু মিস্টার জায়ান, সত্যটা সামনে না আসা ছাড়া আর কোনো উপায় তো ছিল না। আলফি সেজে আমার মন জয় করতে চেয়েছিলেন। আমি যতক্ষণ আপনার স্ত্রী, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেও আলফি হয়েও আমাকে বিয়ে করতে পারবেন না। তাহলে কেন? আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন? এই 1.5 মাস আমার মনের ওপর দিয়ে খেয়ে গিয়েছে, আপনি জানেন? বলতে বলতে খুব কাঁদছে নিজুম। বারবার চোখ মুছলেও অবাধ্য অশ্রুধারা বইছে তো বইছেই। আমি আলফিকে ভালোবাসতাম। ওর সাথে যখন থেকে অনলাইনে পরিচয় বাড়তে লাগলো, তখন থেকে ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতে শুরু করে। আমি অনুভব করতে থাকলাম ওই ভিনদেশি মানুষটার মনেও বুঝি আমাকে নিয়ে কিছু আছে। তাই তার কাছে যাওয়ার জন্য আমি নতুন করে স্বপ্ন গোছাতে শুরু করলাম। সেই স্বপ্নকে আপনি জায়ান রূপে এসে ভাঙলেন, তারপর আলফি রূপে আমাকে সাহস দিলেন। এসব কেন? আপনি তো তখনই আমাকে বলতে পারতেন জায়ান আহমেদি আলফি। কেন এতগুলো দিন এত লুকোচুরি? নিজের পরিচয় লুকানোর কেন এত প্রচেষ্টা? কথাগুলো বলা শেষ করে নিজুম লম্বা করে শ্বাস নিচ্ছে। কান্নার তোড়ে কথাগুলো বলতে আবারও জড়িয়ে যাচ্ছিল। এখন সে হাঁপাচ্ছে। ওর অবস্থা দেখে আলফি পানির বোতল খুলে এগিয়ে দিলে নিজুম ঝাড়া দিয়ে ফেলে দিল। আলফি শান্তভাবেই বোতলটা উঠালো। গাড়িতেও পানি পড়েছে। তারপর নিজুমকে জোর করে টেনে এনে মুখের সামনে পানির বোতল সেধে বলল, যদি পানি না খাও তাহলে কিন্তু আমি এবার তোমার ঠোঁটে কিস করব। এই অবস্থায়ও হকচকায় নিঝুম। আলফি ওর দিকে মুখ এগুলোতে নিলেই দ্রুত পানির বোতলটা নিয়ে পানি পান করে। তা দেখে বাঁকা হাসে আলফি। নিঝুম বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে নিজেকে স্বাভাবিক করছে। আলফি গাড়ি স্টার্ট করে বলল, সরি, আমি তোমাকে তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে পারমিশন দেব না। নিঝুম ফট করে চোখ খুলে ভ্রু কুঁচকে তাকালো। তারপর তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, আমি তোমার পরামর্শ চাইনি। চাওনি, কিন্তু আমার পারমিশন ছাড়া আমার ওয়াইফ অন্য কারো প্লেসে গিয়ে উঠবে সেটা আমি মানতে পারবো না। আলফি দেখুন মিস্টার জায়ান, আপনি জোর করে বিয়ে তো করেছেন, কিন্তু জোর করে আমাকে নিজের সাথে রাখতে পারবেন না। জায়ান জোর করলে সবই পারে। জোর করলে এতদিন তুমি আমার সাথেই আপার ফ্লোরে থাকতে, তাই আমাকে জোর করতে বাধ্য করো না। নিঝুম মনে মনে ভীত হলেও প্রকাশ করল না। সে ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে ওই লোকের সাথে একা থাকা মানে আর ভাবতেই চাইল না। লোকটা তাকে ধোঁকা দিয়েছে, তার বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়েছে। এত সহজ না সব ভুলে যাওয়া। মনের ভিতরে বারবার এতদিন নিজের মনের সাথে করা জোর যুদ্ধগুলো মনে পড়ছে। সহজ ছিল না নিজেকে বোঝানো। নিজুম তাচ্ছিল্য করে বলল, আপনি আমার মনের অবস্থা বুঝতে চাইছেন না। আমার মন তো সস্তা আপনার কাছে। আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে। থাকবে কি করে? আপনার উদ্দেশ্যই ছিল আমার মন নিয়ে খেলা। আমার হয়ে তো কেউ প্রতিবাদ করতে আসবে না। আপনার কাছে তো আমাকে বিক্রি করে দিয়েছে। আমি তো এখন আপনার কেনা দাসী। নিজুম কথাগুলো বলতে বলতে গাড়ির স্পিড বাড়ালো আলফি। তারপর রাস্তা বদল করে অন্য রাস্তায় গেল। গাড়ির স্পিডের কারণে নিঝুম খিচে বসে আছে। অন্ধকার হওয়ায়
ও হাই স্পিড থাকায় বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। মিনিট 10 পর নিজমের ফ্রেন্ডের ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে গাড়ি থামলো আলফি। সম্মুখে নিজের রক্তাভ দৃষ্টি ফেলে বলল, ভেবেছিলাম বাড়িতে গিয়ে শান্তভাবে তোমার সব কোয়েশ্চেনের আনসার দেব, বাট নো, ইউ আর সো ইম্পেশেন্ট। দেন গো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আই ওয়ন্ট স্টপ ইউ। নিজম কিয়ৎক্ষণ আলফির মুখের পাশে দিয়ে তাকিয়ে রইল। তারপর গাড়ি থেকে নামতে দরজা খুলতে আলফি ওর হাত টেনে ধরল। অতঃপর বলল, আমার ভালোবাসাতে তুমি এক আসক্তি, যার জন্য আমি সব রকমের রিস্ক নিতে রাজি। নিজেকে আড়াল করে হলে আমি তোমাকে চাই। তুমি আমার আলো ছায়াতে প্রণয় শক্তি। তারপর হাত ছেড়ে দিল। রুড়ো স্বরে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। আটকে উঠে নিজমের চোখে ফের অশ্রুর কোনারা ভিড় জমিয়ে তার কণ্ঠস্বর রুদ্ধ করল। গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে নিজের লাগেজ নামিয়ে পা বাড়ালো সামনের দিকে। যেতে যেতে একবার পিছু ঘুরে অশ্রুসিক্ত নয়নে তাকালো আলফির দিকে। আলফির চেহারা ও দৃষ্টির কোনো পরিবর্তন নেই, পূর্বের ন্যায় রূঢ়তায় ভরপুর। নিজুম ফের সামনে ফিরলে গাড়ি স্টার্টের শব্দ শুনতে পায়। তৎক্ষণাৎ আবার পিছনে ঘুরলে দেখে আলফি গাড়ি ব্যাগে নিয়ে গাড়ি ঘোরাচ্ছে। গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া পর্যন্ত নিজুম সেদিকেই চেয়ে থাকলো। আলফির গাড়ি তার চোখের দৃষ্টিসীমার আড়াল হতেই চোখ মুছতে মুছতে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলো। প্রিয়াদের ফ্ল্যাটে গিয়ে নিঝুম গুমোট হয়ে বসে আছে। রাত 12টার মতো বাজছে প্রায়। আসতেই কেন এত দেরি হলো সেটা নিয়েও প্রিয়া অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু সে কিছু বলেনি। রাত গভীর হতে গভীরতর হচ্ছে, কিন্তু ঘুম নেই নিঝুমের চোখে। অন্ধকার রুমটিতে সে থাই লাগানো বন্ধ জানালার ধারে পর্দা সরিয়ে বসে আছে। আকাশে ফুটফুটে চাঁদ মনের মাঝে একরাশ অশান্তি নিয়েই বসে আছে। যতই মনকে বোঝাচ্ছে ওই লোকটার কথা চিন্তা করবে না, ততই বেশি করে মনে পড়ছে। রাত প্রায় 2টার দিকে পাকিস্তানি মেয়েটার নাম রেহাম ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। সে নিজুমকে জানলার ধারে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে উদ্যত হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঘুমাওনি? এখনো জেগে আছো যে? নিজুম হালকা হাসার চেষ্টা করে ভাঙা ভাঙা উর্দু ও হিন্দি মিলিয়ে জবাব দেয়, এমনিতে ঘুম আসছে না। নিজুমের জবাব শুনে রেহাম এসে নিজুমের সামনে বসে। তারপর ওর হাত ধরে মোলায়েম স্বরে বলে, আমি জানি তুমি আলফিকে ভালোবাসো, কিন্তু তুমি তো জানো এটা ঠিক না। এই জন্যই তুমি মনকে শক্ত করে সেখান থেকে চলে এসেছ। মনকে বোঝাতে কষ্ট হলেও কিছু তো করার নেই। রেহামের কথা শুনে নিঝুম নীরব হাসে। তারপর বলে, যদি কখনো জানতে পারো তোমার হাজবেন্ড তোমাকে নিজের সম্পূর্ণ পরিচয় না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তুমি কি করবে? রেহাম চিন্তিত হলো, কিন্তু একটা চিন্তা করে বলল, আমার কথা বলতে গেলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, আর সে নিজের কোন পরিচয় আড়াল করছে সেটার উপর। যদি এমন বের হয় যে সে আমাকে দেখিয়েছে সে খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ, কিন্তু বাস্তবে তা না, বিয়ের কিছুদিনের পর জানতে পারলাম সে সম্পূর্ণ অপোজিট চরিত্রের, তাহলে অবশ্যই আমি তার থেকে নিজেকে সরিয়ে নেব, খোলা তালাকের নোটিশ পাঠাবো। কিন্তু তোমার ক্ষেত্রে তো এমন না। তুমি তো বিয়ের আগে থেকেই জানো তোমার হাজব্যান্ড মাফিয়া। তারপর বললে তার নামে রেপ অ্যালিগেশনও আছে। আমি বলবো তোমার উচিত তোমার হাজব্যান্ডের সাথে দেখা করা, কথা বলা, তারপর দুজনে মিলে ডিসিশন নাও। নিজুম হতাশ নিঃশ্বাস ছাড়লো। তারপরে বলল, জানো তার নামের ওই রেপ এলিগেশনটা মিথ্যা। রিয়েলি? কিভাবে জানলে? আলফি প্রমাণ দিয়েছে। ওয়াও, আলফি দেখছি তোমাকে তোমার হাজব্যান্ডের সাথে মিলাতে খুব আগ্রহী। এমনিতে ছেলেটা খুব ভালো। তোমার যেহেতু পসিবিলিটি নেই, তাহলে আমি ভাবছি আলফিকে জানাবো। সে আমারও ক্র্যাশ। হ্যাঁ, রেহামের শেষের কথা শুনে নিঝুম চমকালো। বলল, আলফি তোমার ক্রাশ? আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের হার্টথ্রোব যা বলে 5 জন আছে। আলফি, অ্যালেক্স বিবিএ ডিপার্টমেন্টের 3য় ও 4র্থ বর্ষের 2 জন, আরেকজন 1ম বর্ষ, কিন্তু কোন ডিপার্টমেন্টে জানি না। সে তো আমার জুনিয়র। বিবিএ ডিপার্টমেন্টের 3য় বর্ষের জন আমার ব্যাচমেট, যে কিনা অ্যালেক্সের মতোই স্বভাবের। আর 4র্থ বর্ষের জন তার গার্লফ্রেন্ডের প্রতি খুবই লয়াল। আর বাকি রইল আলফি, সে যতটা রিস্ট মেয়েদের প্রতি। আমরা ভাবতাম তারও হয়তো গার্লফ্রেন্ড আছে, অবশ্য ছিল তুমি, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো সে সিঙ্গেল।
হুট করে নিজুমের জেলাস ফিল হচ্ছে। রিহাম মেয়েটা অত্যাধিক সুন্দরী, নিজেকে রিহামের সাথে তুলনা করলে রিহামকেই সুন্দরী বলা চলে। প্রাকৃতিকভাবে ব্রাউনিশ ব্রাউনিশ সিল্কি চুল, চোখের মণিও ব্রাউন, ফর্সা গড়নের সুন্দর মুখশ্রী মেয়েটা। সেখানে সে রেহামের থেকে এক শেড ডার্ক। আলফি যদি তার আগে রেহামকে দেখতো তাহলে হয়তো রেহামকেই পছন্দ করত, কিন্তু পরক্ষণে নিজুমের মনে হয় ক্যামেলিয়াও কম সুন্দর না। আলফি যেই পরিবেশে বড় হয়েছে তার মধ্যেও আলফি তাকেই ভালোবেসেছে। এটা ভাবনায় আসতেই তার মন ভালো হয়ে যায়। মুচকি হাসে সে। নিজুমকে মুচকি হাসতে দেখে রেহামও হেসে শুধায়, কি হলো, হঠাৎ খুশি খুশি লাগছে? কিছু না, তুমি ঘুমাও, আমারও ঘুম আসছে। আচ্ছা ঘুমাও তবে। তারপর রেহাম ওয়াশরুমে গেল, নিজুমে শুয়ে পড়ল। এদিকে আলফি এই ঠান্ডার মধ্যে বেলকনিতে হুইস্কির বোতল নিয়ে বসে আছে। নিজুম তার কথা না শুনেই চলে গেল। এতে যেমন তার রাগ হচ্ছে তেমনই সবকিছু অসহ্য লাগছে। ভেবেছিল নিজের ব্যাপারে মিথ্যে অ্যালিগেশনটা প্রুভ করে সে নিজুমকে বলেছে, কিন্তু নিজুম বুঝল না। হুইস্কির বোতলের শেষ চুমুক দিয়ে বোতলটা গার্ডেনে ছুঁড়ে ফেলল। পরদিন মিডিয়াতে ক্যামেলিয়ার স্বীকারোক্তি ছড়িয়ে পড়ে। জায়ানের সম্পর্কে 3 বছর আগে ক্যামেলিয়ার ওই অ্যালিগেশন মিথ্যে প্রমাণিত হয়। জায়ান ক্যামেলিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করে। 2 দিন পর ক্লাস শেষে নিজুম অপেক্ষা করছে। আজ আলফির ক্লাস আছে, তাই আলফির সাথে কথা বলতে অপেক্ষা করছে, কিন্তু আলফি আজ ইউনিভার্সিটিতেই আসেনি। এদিকে আলফির ক্লাসও শুরু হয়ে গেছে। সন্ধ্যা করিয়ে এখন রাত। নিজুম হতাশ হয়ে চলে আসে। আলফি গতকালকে ওয়াশিংটন এসেছে। এখানে একটা সেমিনার হবে। জায়ানের বদলে মিস্টার জুনায়েদে সেটা অ্যাটেন্ড করার কথা থাকলেও জায়ান নিজেই আসে। নিজেকে এখন সে কাজ ও সেমিনারে এসবই পিছিয়ে রাখতে চাইছে। এই সেমিনার শেষ হতেই নিউ ইয়র্কে যাবে, সেখানেই কাজ করবে। সেখানেও 2 দিন থাকবে। সেমিনারের মাঝে শাহরিয়ার আলফির কানে কানে বলে, স্যার, ম্যাম আপনার জন্য ইউনিভার্সিটিতে আজ অনেকক্ষণ ওয়েট করেছি। করুক, তাকে আমি যেতে বলিনি। আলফির কাট উত্তর শুনে শাহরিয়ার মিয়ে গেল। আলফি তাকে নিঝুমের আপডেট বা খোঁজ রাখতে বলেনি, কিন্তু সে তো আলফিকে চেনে, তাই নিজে থেকেই নিঝুমের খোঁজ রেখেছে। আরও 3 দিন পর আলফির ক্লাস, কিন্তু আজও আসেনি। নিঝুম এবার খুব চিন্তায় পড়ে যায়। তৎক্ষণাৎ আলফির নাম্বারে কল করে, কিন্তু নাম্বার বন্ধ বলছে। এতে যেন নিঝুমের চিন্তার ভারও তরতর করে বাড়ছে। সেদিন চলে আসার পর থেকে আলফির কোনো খোঁজখবরই নেই। আজ ওর সাথে প্রিয়া আছে। নিঝুম প্রিয়াকে বলে, আমার খুব চিন্তা হচ্ছে আলফিকে নিয়ে। প্রিয়া সন্দিহান হয়ে শুধায়, কেন? ওকে নিয়ে তোর কেন চিন্তা হবে? সত্যি করে বল তো, সেদিন আলফি ও তোর মধ্যে কি হয়েছিল? তুই তো আলফির থেকে দূরে থাকবি বলেই চলে এসেছিলি, তাহলে এখন কেন আলফির জন্য চিন্তা করছিস? নিঝুম ইতস্ত হয়ে সব সত্যিটা প্রিয়াকে বলে। সব শুনে প্রিয়া একদম বলে, সিরিয়াসলি? এত কিছু হয়ে গেল আর তুই আমাদেরকে কিছু বলিসনি? আমার মনের অবস্থা তো বুঝো, আমি কতটা হার্ট হয়েছি। সে আমার স্বামী, এটা এখানে আসার পরই বলে দিতে পারতো, বা বিয়ের সময় বলে দিতে পারতো, কিন্তু না, সব লুকিয়ে গিয়ে আমাকে আমার মনের সাথে কঠিন যুদ্ধে ঠেলে দিয়েছে। আমি নিজেকে কত খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে ভেবেছি। স্বামী থাকতেও অন্য পুরুষের প্রতি ফিলিংস থাকা, আবার সেই পুরুষের বাড়িতেই থাকা, কিন্তু সে তো এসব বুঝবে না। শুরু থেকে সে সবটা জানতো, তারই তো সাজানো। এখন তার উচিত ছিল আমার রাগ ভাঙানো, কিন্তু তা না করে নিজেই লাপাত্তা। প্রিয়া নিঝুমকে নিজের সাথে আগিয়ে নিয়ে বলে, তুই তো আলফির বাড়ি চিনিস, তাহলে চল সেখানে যাই। আজকে ওকে ইচ্ছে মতো শায়েস্তা করব। না, সে কিছু মনে করলে? করলে বলে দেবে হ্যাঁ, ডিভোর্সের সাইন নিতে এসেছিস। আটকে ওঠে নিঝুম। ডিভোর্স? নো, আমি ডিভোর্স চাই না। প্রিয়া ভ্রু নাচিয়ে রম্যস্বরে বলে, এখন তো তোমার ভালোবাসার মানুষটাই তোমার প্রাণনাথ, এখন তো তুমি ডিভোর্স চাইবে না। আমি জানি তো, জাস্ট বাহানা খুঁজলাম এটা। নিঝুম লজ্জা পায়। তারপর প্রিয়ার বুদ্ধিমতো আলফির বাড়িতে যায়। নিঝুম ও প্রিয়া আলফির বাড়ির গেটের কাছে ক্যাব থেকে নেমে দেখে বাড়ির ভেতরে আলো জ্বলছে। নিঝুম ভ্রুকুটি করে বলল, দেখলি, ও বাড়িতেই আছে, ইচ্ছে করে ইউনিভার্সিটি যায়নি। আচ্ছা বুঝলাম, যাই তো ভেতরে, তারপর জিজ্ঞেস করে নিবি। নিঝুম মুখ লটকে বাড়ির দিকে এগোয়। দরজায় নক করার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। প্রায় 2 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে ওরা। নিঝুমের চিন্তা হতে লাগলো। অস্থির কণ্ঠেই বলছে, অসুস্থ নয় তো? হয়তো অসুস্থ বলেই ইউনিভার্সিটি যাচ্ছে না। প্রিয়া উত্তরে বলে, হতেও পারে, আবার নাও হতে পারে। রিল্যাক্স।
এই লোক এত ডিট। অসুস্থ হলে আমাকে কল করলে কি সমস্যা? চিন্তায় নিঝুম অহেতুক বকছে। প্রিয়া হতাশ হয়ে সেসব শুনছে। 5 মিনিট হলো ওরা দাঁড়িয়ে। এবার দরজা খুলল আলফি। ট্রাউজার পরিহিত, খালি গায়ে, সাদা টাওয়ালে গলায় ঝোলানো। টাওয়ালের এক কোণা থেকে মাথা মুছছে। দরজার খুলে সামনে দাঁড়ানো মেয়ে দুটোকে নিজের দিকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে দৃষ্টি তীক্ষ্ণ করলো। তুড়ি বাজিয়ে শুধালো। হোয়াট? নিঝুম নিজেকে ধাতস্থ করে আলফির বুকে ধাক্কা দিয়ে ঠেলে ভিতরে প্রবেশ করলো। পেছন পেছনে প্রিয়াও। নিঝুম রেগে প্রশ্ন ছুড়ল। দরজা খুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আমরা? নিজেও নিঝুমের মধ্যে দূরত্ব কমিয়ে পাল্টা প্রশ্ন ছড়ে। আমাকে এই হালে দেখো কি তোমার মনে হচ্ছে না? কেন এতক্ষণ লাগলো? কিঞ্চিত থতমত খেলো নিঝুম, তাও তেজি কণ্ঠে বলল। শাওয়ার নিচ্ছিলে বলে দেরিও যেহেতু করলি, তাহলে প্রপার ড্রেস আপ করে আসতে। এভাবে অর্থ। আলফি আরেকটু এগুলো নিঝুম পেছোতে গিয়ে ফ্লোরের নিচের ধাপে পড়তে যায়। তৎক্ষণাৎ আলফি ওর কোমর পেঁচিয়ে ধরে শুধায়। অর্থ কি? সেন্টেন্স ফিনিশ করো। নিঝুম নিজেকে আলফির বাহুবন্ধনে থেকে ছাড়িয়ে নিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু না। আলফিও পাতা না দিয়ে পিছিয়ে গিয়ে চুন মুছতে মুছতে ডাইনিং টেবিলের কাছে যায়। তারপর গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, Suddenly you guys here. What happened? নিঝুমের আগেই প্রিয়া উত্তর দেয়। তুমি ইউনিভার্সিটি যাচ্ছ না, এজন্য নিঝুম টেন্সড হয়ে গেছিল। তৎক্ষণাৎ নিঝুম পেছন ঘুরে প্রিয়াকে চোখ লাগায়। প্রিয়া মুখ চেপে হাসে। আলফিও মুচকি হাসে। নিঝুম সামনে ফিরে চেহারার শক্ত প্রতিচ্ছবি রেখে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পানি খেতে খেতে বলে, বলো। আই ওয়ান্ট ডিভোর্স। চমকায় আলফি। গ্লাসটা বেশ শক্ত করেই টেবিলে নামায়, কিন্তু রাখে না। খুব শক্ত করে জোরালো মুষ্টিতে গ্লাসটা ধরে আছে। সেদিকে নজর যেতে নিঝুম মৃদু ঢুকিলেন। আলফি যে রেগে গেছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু হঠাৎই আলফি নিঝুমকে অবাক করে দিয়ে চমৎকার হাসি দিয়ে বলে, ফাইন, ডিভোর্স পেপার রেডি করো, তারপর নিয়ে এসো, সাইন করে দিব। কথাটা শুনে নিঝুম হতবাক হয়ে যায়। কিয়ৎক্ষণ চেয়ে থাকে আলফির চোখের দিকে। প্রিয় অবাক। সে বুঝতে পারেনি তার বুদ্ধি এত বাজেভাবে ফ্লপ খাবে। আলফি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, তোমরা কতক্ষণ থাকবে? আই এম সো টায়ার্ড, ওয়ান্ট টু রেস্ট। কথাতে যেন তাচ্ছিলতা মেশানো ছিল। নিঝুম রাগে প্রিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলফি তা দেখে মৃদু হাসলেও পরক্ষণেই চল শক্ত করে ফেলে। কল লাগায় শাহরিয়ারকে, বলে, ইমিডিয়েটলি আমার একজন কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড চাই, যে কিনা নিঝুম যেখানে থাকে সেখানেরই একজন, প্রিয়া মেয়েটা বাদে। তারপর গটগট করে সেই বেয়ে উপরে চলে যায়। ক্যাবে বসে রাগে ফুঁসছে নিঝুম। প্রিয়া ওর দিকে পানি এগিয়ে দিয়ে বলে, এই লোক না আমাকে বিয়ে করতে, নিজের কাছে রাখতে এত মিথ্যা বলল। আবার বলল আমাকে নাকি সে কখনোই ছাড়বে না। তাহলে এখন ডিভোর্সের কথা মেনে নিল কিভাবে? তুই ওর হাসি দেখছিস? 32টা দাঁত বের করে হি হি করে হাসছিল। আমার যে কি করতে মন চাইছে। আবার বলে কি না ডিভোর্স পেপার রেডি করে এনে দিতাম, সে সাইন করে দেবে। কত বড় ফাজিল এই লোক। প্রিয়া দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে আর বলে, আমার প্ল্যান যে এইভাবে ফ্লপ হবে তা আমি চিন্তাও করিনি। ওই দাঁত বের করে হাসিটা যখন গ্লাস জোরে চেপে ধরে রেখেছিল, আমি তো ভেবেছিলাম আজকে তুই শেষ, তোকে আজকে জ্যান্ত ওখানেই পুঁতে দেবে। কিন্তু ও মা, সেকেন্ডের ভেতর এক্সপ্রেশন চেঞ্জ। কিন্তু নিজের 32টা দাঁত বের করে হাসছিল। ইচ্ছে করছিল পুতা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিই একেবারে। তারপর নিঝুম পানির বোতল নিয়ে এক শ্বাসে পুরো বোতলের পানি পান করলো। প্রিয়া ভাবুক স্বরেই শুধালো, তো এখন কি করবি? এই প্ল্যান তো ফ্লপ, ডিভোর্স পেপার রেডি করবি নাকি? মোটেও না, আমি কিছুই করব না। তার ডিভোর্স দেওয়ার শখ হলে নিজে দিক। কিন্তু তুই তো আগে ডিভোর্সের কথা তুললি, তোকে যদি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করলে কিছু ভাবলো নিঝুম। তারপর বলল, আমি তো এখানে আসার আগে ডিভোর্স পেপারে সাইন করে এসেছি, সেটা নিশ্চয়ই তার কাছে আছে। না থাকলে না থাক, আমি তো আমার কাজ কবেই শেষ করে এসেছি। জিজ্ঞেস করলে বলবো আমি অনেক আগেই আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি। তাও ঠিক, তুই তোর দিক থেকে ক্লিয়ার, কিন্তু আমি না কোনোভাবেই আলফির এই হঠাৎ পরিবর্তন হজম করতে পারছি না। মানে তোর কথা শুনে মনে হয়েছিল হি ইজ ড্যাম পসেসিভ অ্যাবাউট ইউ, তারপর অ্যালেক্সের কী অবস্থাই না করেছিল, হজম হচ্ছে না রে। প্রিয়ার কথাগুলো নিঝুমের ভালো লাগছে না। ওর করে মাথাও ধরেছে। সেটা বিরক্তি নিয়ে বলল, হজম না হলে হজমের মেডিসিন খা, তাও আমার মাথা খাস না। তারপর চোখ বন্ধ করে সিটে হেলান দিল। প্রিয়া ঠোঁট উল্টে চেয়ে রইল ওর দিকে। 3 দিন পর বিকেলে ক্লাস শেষে নিঝুম নিজের রাগের সাথে যুদ্ধ করে আলফিকে একবারও দেখতে অপেক্ষা করতে সিদ্ধান্ত নিল।
হঠাৎই দেখলো আলফি গাছের কাছে দাঁড়িয়ে। এত জলদি আলফিকে ক্যাম্পাসে দেখে নিজুম সন্দেহান হলো। একটু এগিয়ে দেখলো আলফির সামনে একটা মেয়ের সাথে আলফি কথা বলছে। অবাক হয় নিজুম। এমনিতে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে এতটা অবাক হতো না, যতটা না রিহামের সাথে কথা বলতে দেখে অবাক হয়েছে। দুজনের কথা বলার ভাবসাবে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক, অথচ আলফির সাথে ক্যাম্পাসের এখানকার কোনো মেয়ের সাথেই ফ্রেন্ডলি সম্পর্ক নেই। 5 বছর আগে যখন গ্র্যাজুয়েশন করেছিল, তারপর এখন মাস্টার্সে ভর্তি হওয়ার পর তো অফিস ও সপ্তাহে 2 দিন ক্লাসের জন্য ক্লাস টাইমেই আসে। মেয়েদের তেমন পাত্তাও দেয় না। তাহলে রিহামের সাথে বন্ধুত্ব কবে হলো? এটাই খুব ভাবাচ্ছে নিজুমকে। তখন নিজুমের পাশে প্রিয়া এসে দাঁড়ালো। প্রিয়া এখনও আলফিকে দেখেনি। কি রে, এখানে এভাবে দাঁড়িয়ে কি দেখছিস? নিজুম ইশারায় আলফি ও রেহামকে দেখায়। প্রিয়া তা দেখে সন্দিহান হয়ে বলে, রেহাম, আলফির সাথে কি করেছো? দেখছিস না কথা বলছে। নিজুমের এখন রাগ লাগছে আলফির উপরে। প্রিয়া কিছু একটা চিন্তা করে বলে, গতকাল রেহাম আমাকে তোদের সাথে ঘুমাতে বলে ও আমার রুমে চলে গিয়েছিল। ওর নাকি ওর নিউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলার আছে। প্রিয়া কথাটা তেমন অর্থ না বুঝিয়ে বললেও নিজুম হকচকিয়ে ওঠে। রিহামের বয়ফ্রেন্ড? রিহাম তাকে বলেছিল আলফিকে তার ভালো লাগে, আলফিকে নিজের মনের কথা বলবে। তাহলে কি আলফি ও রেহাম? বুক ধড়ফড় করছে নিজুমের। হুট করে মনে হচ্ছে এই শীতল আবহাওয়াতেও তার গরম লাগছে। চোখের দৃষ্টিও ক্রমাগত ঝাপসা হচ্ছে। অশ্রুরা ক্ষণিকের ভিড় জমিয়ে নেত্রকোণে নেমেছে। জমে ওঠা অশ্রুরা গড়িয়ে পড়ার আগেই নিজুম ছুট লাগালো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে। নিজুমের পিছু পিছু প্রিয়াও চলে যায়। আলফি ও রেহাম আর চোখে তা খেয়াল করে। রেহাম বলে, She was crying, Alfie. I think you should talk to her. I wanted to, but she is not ready to talk. That's why. আলফি দূরে নিঝুমের চলে যাওয়ার পথের দিকে উদাস হয়ে চেয়ে রইল। নিঝুম কাঁদছিল। এই কান্নাটা সে সহ্য করতে পারে না, অথচ আজ সে নিজেই কাঁদাচ্ছে। রেহাম বলল, She loves you so much. That's why she didn't accept me from you. I know. I wanted to explain everything, but leave it. Bye. Shahriar will provide you further instruction. তারপর আলফি রেহামকে বিদায় বলে ক্লাসের জন্য চলে যায়। নিঝুম ফ্ল্যাটে এসে কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে। প্রিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিরক্ত হয়ে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল, ব্যাগ গোছাচ্ছিস কেন? আরও 3 দিন আছিস এখানে। আমি রেহামের এসব দেখতে পারবো না। ও আমার সামনেই আমার হাজবেন্ডের সাথে প্রেম করবে। ছি, আই কান্ট টলারেট দিস। প্রিয়া ওকে বোঝাতে চাইল, রেহাম তো জানে না। তাছাড়া আলফির ওপর ক্যাম্পাসের অনেকেরই ক্রাশ আছে। তোর উচিত ছিল আমাদেরকে সবটা সেদিনই বলা। রেহাম, আসলে আমি বলবো যে আলফি তোর হাজবেন্ড। না, আমি এখান থেকে চলে যাব। আলফি নিজেই রেহামকে প্রায়োরিটি দিচ্ছে, মানে সেও ইন্টারেস্টেড। তখন রেহাম আসে। কথার পিঠে প্রশ্ন ছড়ে, কে ইন্টারেস্ট, আলফি? নিঝুম দরজার দিকে তাকায়। রেহামকে দেখে প্রিয়ার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে ফেরত নেয়। তারপর সেটা নিয়ে উঠে দাঁড়ায়। রেহাম ফের জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? ব্যাগ গোছাচ্ছিলে কেন? নিঝুম এবার ওষ্ঠকোণে কৃত্রিম হাসি টেনে বলে, আগে থেকেই গুছিয়ে রাখছি, পরশু চলে যাব তো। ও আচ্ছা, শোনো না, তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। রেহামকে খুব খুশি দেখাচ্ছে। প্রিয়া রেহামকে কিছু বলতে চাইলে নিঝুম বাধা দেয়। তারপর রেহামের থেকে ভালো খবরটা জানতে চায়। রেহাম বলে, আমার একটা ভালো জব হয়েছে বলতে পারো। আমি ইন্টারভিউ না দিয়েই জবটা পেয়ে গেছি, স্যালারিও খুব ভালো। নিঝুম ও প্রিয়া রেহামকে অভিনন্দন জানায়। রেহাম আরও বলে, আলফির কোম্পানি থেকেই জব অফারটা পেয়েছে। আলফির পিএ শাহরিয়ার আমাকে নিজে নক করে অ্যাপ্রোচ করেছে। আই কান্ট বিলিভ, আলফি এত বড় বিজনেসম্যান। আজকে তাই আলফিকে থ্যাঙ্কস জানালাম। অফিসে তো সে আমার বস হবে, ইউনিভার্সিটিতে সিনিয়র, তাই সিনিয়র হিসেবে থ্যাঙ্কস জানালাম। নিঝুম হতবুদ্ধির মতো চেয়ে আছে। আলফির কোম্পানি থেকে রেহাম জব অফার পেয়েছে, আর জবটা ওকে অফার করা হয়েছে। নিঝুম এসব নিয়ে ভাবনায় পড়ে গেলেও প্রিয়ার সাথে সাথে এই প্রশ্ন ছড়ে, ইন্টারভিউ ছাড়া জব, এটা কিভাবে পসিবল? রেহাম নিঝুমের দিকে আর চোখে তাকায়। তারপর বলে, মনে হয় আমার মতো আলফিরও আমার উপর ক্র্যাশ আছে। কথাটা শুনেই নিঝুম চোখেতে তাকায়। অথবা রুম থেকে বেরিয়ে যায়। আজ গভীর রাতে তুষারপাত হচ্ছে। হুট করেই শুরু। আলফি বেলকনির কাঁচ নামিয়ে হিটার অন করে ওয়াইনের বোতল নিয়ে বসে আছে। পাশেই একটা হুইস্কির বোতল, খালি বোতল। তার খুব ইচ্ছে ছিল প্রথম তুষারপাত সে নিঝুমের সাথেই উপভোগ করবে। দুজনের মাঝে দূরত্ব থাকবে না। তাই তো সবকিছু খুব সাবধানেই সামনে এনেছে। কিন্তু এই অভিমানের পাহাড় যে বেড়েই চলেছে।
হুট করে আলফির ইচ্ছে হলো নিঝুমকে কল করবে, করলো তাই। নিঝুম না ঘুমিয়ে জেগে আছে। প্রিয়াও নেপালের মেয়েটা ঘুমাচ্ছে। রেহাম আজও প্রিয়াকে এখানে পাঠিয়ে নিজে প্রিয়ার রুমে ঘুমাতে গেছে। নিঝুম জানালার কাছ দিয়ে বাইরে তুষার ঝড় দেখছে। নিমিষে সব কিছু শুভ্রতায় ছেয়ে গেছে। টেম্পারেচার মাইনাসে অনেক নিচে নেমে গেছে। হঠাৎই ফোন বাজতেই তুলে দেখে আলফির কল। কিছুটা অবাক হলেও ফোন রিসিভ করে, সেটা বুঝতে না দিয়ে হ্যালো বলল। অপর পাশ থেকে আলফি বলল, You know, I was waiting for this day. I dreamed that the first snowfall and we will be together with love. But তোমার অভিমানই শেষ হয় না। কথাগুলো বলেই দ্রুত নিঃশ্বাস ছাড়ল আলফি। নিঝুম শুনে গেল। অজান্তেই তার চোখের কোণে অশ্রু কন্যারা ভিড় জমিয়েছে। আলফি ফের কিছুটা জড়ানো গলায় বলল, আমার থেকে ডিভোর্স চেয়েছিলে। উপস, সরি। একদম ডে 1 থেকে তুমি ডিভোর্স চাইছো। আমার মতো ক্যারেক্টারলেস মাফিয়ার সাথে থাকতে চাও না। সো ওয়ার্স দ্য ডিভোর্স পেপার? কান্নায় এবার নিঝুমের গলা ধরে এসেছে। সে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বলল, আর ইউ ড্রাঙ্ক? No, absolutely not. মেবি না হলে তো তোমাকে কল করতাম না। এই ওয়াইনটা কোনো কাজের না। আমার এত না চাওয়া সত্ত্বেও তোমাকে কল করতে বাধ্য করলো। আজ মেবি ডোজ বেশি হয়ে গেছে। এমনিতে আমি ড্রিঙ্ক করি না। তুমি তো ছিলে, দেখেছো আমাকে ড্রিঙ্ক করতে? বলো, দেখেছো? না। নিঝুমের সংক্ষিপ্ত ভারাক্রান্ত উত্তরে আলফি হেসে বলল, কিভাবে দেখবে? আমি আমার স্লিপিং বিউটিকে দেখে নেশা করতাম। আবছা আলো ছায়াতে ঘুমোতে নিয়েছুম। বড্ড মায়াবী। তুমি জানো, আমি বাংলা জানলেও খুব একটা বলতাম না। বাবা মা থাকে নিউ ইয়র্কে, আমি এখানে একা। তোমার সাথে পরিচয়ের পর থেকে আমি নিজের বাংলা ল্যাঙ্গুয়েজের উপর আরও ফোকাস করেছি। প্রথমবার বাংলাদেশে আমি সেবারই গিয়েছিলাম। দিস ইজ বিকজ অফ ইউ, মাই ফার্স্ট লাভ আফটার মাই প্যারেন্টস, বাট ইউ নেভার ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড মি। নিঝুম নীরবেই কাঁদছে। আলফি নিজের হুঁশে নেই, তাই তো সরল মনে সব বলে যাচ্ছে। আলফি আরও বলে, তোমার আঙ্কেলের কোম্পানির সাথে ডিলটা কোইন্সিডেন্স ছিল। আমি রিফিউজ করে দিতাম, কিন্তু তোমার থেকে তোমার আমার পরিচয় জানা, তাই আমি এক্সাইটেড ডিল অ্যাকসেপ্ট করে নেই। আই ওয়ান্টেড টু গিভ ইউ আ সারপ্রাইজ, বাট ওয়েন আই রিচ দেয়ার আই ফাউন্ড আউট দ্যাট ইউর আঙ্কেল ওয়ান্টেড টু ফিক্স ইউর ম্যারেজ উইথ আ রিচ ম্যান, অ্যান্ড ইউ নো, একজন ইন্টারেস্টেডও ছিল, তোমার চাচার বিজনেস পার্টনার, যার মাধ্যমে উনি ডিলটা পেয়েছিলেন। আমি তাই ওই লোককে এই ডিল থেকে বের করে দিয়ে তোমার চাচাকে অফার দিই। উনি অ্যাকসেপ্ট করে নেন। তারপর জানতে পারলাম তুমি বিয়েতে রাজি না, বিকজ অফ দোজ ফলস রিউমার অ্যাবাউট মি, অ্যান্ড অলসো ইউ থিঙ্ক আই এম আ মাফিয়া, দ্যাটস ওয়াই। তখন যদি তুমি জানতে আমি জায়ান, তুমি আমার থেকে। নিঝুমের কাছে এবার সব পরিষ্কার। তার বড় আব্বু তাকে ধনী কারোর সাথে বিয়ে দিয়ে নিজের বিজনেসেরও ফায়দা করতে চেয়েছিল। আসলে বিজনেস ওয়ার্ল্ডে এটা কমন বলতে গেলে, কিন্তু এটা তো সত্যি যে আলফি যদি তখন নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করত, তবে সে আলফির থেকেও দূরে সরে যেত। সে সবসময় একটা নির্ঝঞ্ঝাট জীবন চেয়ে এসেছে, কিন্তু চাইলেই কি হয়? নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ে। আজ সে তার মনকে প্রাধান্য দেবে। আলফি, আই লাভ ইউ। নিঝুমের মুখ থেকে ভালোবাসি শুনে আলফি নেশা ও ঘুমের ঘোরে মুচকে হাসল। অতঃপর প্রত্যুত্তরে মৃদু কণ্ঠে আই লাভ ইউ টু সুইট হার্ট বলে ঘুমিয়ে গেল। নিঝুম বার কয়েক হ্যালো বললেও সাড়া পেল না। আলফির নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। নিঝুম বুঝলো আলফি ঘুমিয়ে গেছে, তাও সে ফোন কানেই বসে রইল। ঘুমন্ত আলফির নিঃশ্বাসের ধ্বনিও তার ভালো লাগছে। সকালের সময় মতোই আলফির ঘুম ভাঙে। ঘড়িতে সময় দেখে সকাল 8:30। ফোনটা উঠিয়ে দেখে নিঝুমের সাথে কল এসে তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে ফোন কানে নেয়। অপর পাশ থেকে কিছু মেয়েদের আওয়াজ আসছে। একজন তো নিঝুমকে ঘুম থেকে ওঠার জন্য ডাকছে। আলফি ফোন কানে নিয়ে বসে রইল খানিকটা। নিঝুমের ঘুম ভেঙেছে। প্রিয়া বলল, ঘুম ভাঙলো তবে? আমরা তো আজকে ঘুরতে যাব বলেছিলাম। নিঝুম ঘুম ঘুম চোখে মাথা দোলালো। তারপর রাতে কথা মনে পড়তেই ফোন চেক করে। এখনো আলফির সাথে কলে। আলফি উঠেছে কি না চেক করতে হ্যালো বলে, কিন্তু অপর পাশ থেকে সাড়া আসে না। প্রিয়া কপাল কুঁচকে শুধায়, মাথা কি গেছে? কাউকে কল না করেই হ্যালো বলছিস? আলফি কলে আছে। হ্যাঁ, কখন? আমি তো তোর ফোন বাজতে শুনলাম না। কাল খুব রাতে কল করেছিল, ড্রাঙ্ক ছিল তখন। কথা বলার মাঝেই ঘুমিয়ে গেছে, এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি। প্রিয়া দুষ্টু হেসে পাশে বসে বলে, বাহ, গভীর রাতে প্রেমালাপ, তাও এত সুন্দর ওয়েদারে। বিয়ের পর কাপলটা এই ওয়েদারে রোম্যান্স করে, আর তোরা প্রেমালাপ করছিস? একদিকে পিছিয়ে তোরা। নিঝুম লজ্জা পেয়েও রাগ দেখিয়ে বলল, বেশি করিস না, রেডি হব আমি।
তারপর বিছানা ছেড়ে উঠতে উঠতে কল কাটে। অপরদিকে আলফি নীরবে সব শুনছিল, মুচকি হাসছিল সাথে। কিন্তু পরক্ষণেই মনে প্রশ্ন জাগে, কি বলেছে নিজমকে। অতঃপর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে কল রেকর্ড শুনে নিবে। ডোজ লেকে ঘুরতে গিয়েছে প্রিয়া, নিঝুম ও রেহামরা। এটি একটি কৃত্রিম লেক। শীতকালে এর পানি জমে বরফে পরিণত হয়, কিন্তু এখনও লেকের পানি পুরোপুরি জমেনি। কিছুদিন পরেই জমে বরফ হলে এখানে স্কেটিংয়ের দর্শনার্থীরা আসবে। মৃদু রোদ উঠেছে, গাছের ফাঁক দিয়ে রোদেরা লুকোচুরি খেলছে, কিন্তু এই রোদ মাইনাস তাপমাত্রার কনকনে শীতের জন্য পর্যাপ্ত নয়। রেহাম ও প্রিয়ারা একে অপরকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মজা করছে। নিজম হাঁটু কেড়ে বসে মোটা গ্লাভস পরা হাতে বরফ নিয়ে কিছু বানানোর চেষ্টা করছে। ছোট ছোট কয়েকটা ইগলু পুতুল বানিয়েছে, সেগুলোতে শুকনো ডালা, ভাঙা ডাল আর হাতে নাক বসিয়ে এখন ফোনে ছবি তুলছে। ছবি তোলার সাথেই একজোড়া পা ক্যামেরায় ধরা দিল। নিঝুম এই পায়ের মালিককে দেখতে বসা থেকে মাথা নিচু উঁচু করতে দেখে আলফি দাঁড়ানো। তৎক্ষণাৎ চমকে উঠে দাঁড়ায় নিঝুম। আপনি এখানে? কেন, তোমার প্রবলেম হচ্ছে? না, আমার কেন প্রবলেম হবে? আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেখতে এসেছেন বুঝি? আলফি প্রথমে নিঝুমের প্রশ্নে তারতম্য না বুঝে মাথা নাড়ে। তার কাছে তো গার্লফ্রেন্ড, বউ সবই নিঝুম। পরক্ষণেই সন্দেহ হতেই ভ্রুকুচকে শুধায়, গার্লফ্রেন্ড? রেহাম। রেহাম আমার গার্লফ্রেন্ড তোমাকে কে বললো? সব বলতে হয় না, আপনি ওর প্রতি ইন্টারেস্টেড বলেই ওকে জব দিয়েছেন। আলফি অবাক হচ্ছে। নিঝুমের মুখ থেকে এসব সে মেনে নিত যদি কাল রাতের কল রেকর্ড সে না শুনতো, কিন্তু কাল তো নেশার ঘরে সবই সে ক্লিয়ার করে দিয়েছে। আলফির রাগ হচ্ছে। নিঝুমের বাহুতে শক্ত করে ধরে নিজের দিকে টেনে এনে বলে, You know what? You're so complicated. Actually, girls' minds are very complicated. নিঝুম নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে বলে, মোটেও না। আপনি বলুন, আপনি কেন রেহামকে জব অফার করেছেন? ও তো অ্যাপ্লাইও করেনি। দমে যায় আলফি। নিঝুমের হাত ছেড়ে বলে, আমার কাছে মনে হচ্ছে she is capable. That's why. নিঝুম তাচ্ছিল হেসে বলে, ও তাই? একজন আপনার অফিসে অ্যাপ্লাই করলোই না, ইন্টারভিউ দিল না, কিন্তু আপনি জেনে গেলেন সে ক্যাপেবল। আপনাকে কি ও স্বপ্নে এসে নিজের ক্যাপাবিলিটি দেখিয়েছিল? আলফি খানিক বিরক্ত নিয়ে এগুলো নিঝুমের দিকে, তারপরে বলল, Listen, তোমার যদি মনে হয় যে আমি ওর প্রতি ইন্টারেস্টেড, তাহলে তুমি ভুল। রেহাম অ্যাপ্লাই করেছিল, তবে সেটা এখন না, অনেক আগে। তখন আমরা ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। নিঝুমের ঝাঁঝালো প্রশ্ন। তাহলে এখন কেন জব দিলেন? তোমার জন্য। হ্যাপি নাও? তুমি যদি কাল বিকেলে ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে না যেতে, তবে রেহামকে আমি তোমার সামনে আমার গার্লফ্রেন্ড বানাতাম। তুমি তো আমার থেকে ডিভোর্স চাও, তাহলে তোমার তো কান্নার কোনো রিজনই ছিল না। আমি প্রথম থেকে তোমাকে রাখতে চেয়েছি, তুমি থাকতে চাওনি। ভেবেছিলাম তুমি আমার পরিচয় শুনে খুশি হবে, বাট নো, সরাসরি ডিভোর্স চেয়ে বসলে। নিঝুম নতমস্তকে দাঁড়ানো। আলফি আরও বলে, I know I was wrong and I confess this, but you should listen to the reason first. নিঝুম ধিমি স্বরে সরি বলল। আলফি আরেকটু এগিয়ে ওর দুগালে হাত দিয়ে আগলে নিয়ে বলল, Be sorry. I love you. আমি তোমাকে হারাতে চাইনি বলে সত্য লুকিয়ে গেছে। I'm sorry. দুজনার চোখে নির্নিমেষ চেয়ে আছে। অতঃপর একে অপরকে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। দূর থেকে প্রিয়া, রেহাম, শাহরিয়ার প্রশান্তির চেতে তা দেখছে। প্রিয়া বলে, যাক, সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। আমি তবে ওই ফ্ল্যাটে না করে দেই। শাহরিয়ার কৌতূহল হয়ে শুধায়, কোন ফ্ল্যাট? যেখানে কালকে ডিসেম্বরের 1 তারিখে নিঝুমের ওঠার কথা ছিল। অ্যাডভান্স হাফ পেমেন্টও করে দিয়েছে। এখন তো আর নিঝুম সেখানে যাবে না। হ্যাঁ, ম্যাম তো এখন স্যারের বাড়িতেই যাবে। রেহাম কিছু একটা ভেবে শাহরিয়ারকে জিজ্ঞেস করে, ও জেলাস হয়েছিল, কাঁদছিল খুব, কালকেই চলে যেতে চেয়েছিল। কথার প্রতি উত্তরে শাহরিয়ার বলে, স্যার ও ম্যামকে কাঁদতে দেখে 360 ডিগ্রি প্ল্যান ঘুরিয়ে ফেলেছি। অবশ্য আরও একটা কারণও আছে, অ্যালেক্সের জ্ঞান ফিরিয়েছে। অ্যালেক্সের প্যারেন্টসও ওকে সপ্তাহখানেক আগে অটোয়া থেকে নিয়ে গিয়েছিল, ওইখানেই কালকে ওর জ্ঞান ফিরেছে। অ্যালেক্সকে নিয়ে এত ভয়ের কিছু নেই। এত মার খাওয়ার পর আবার আসবে না। আসবে। অ্যালেক্স একা না, ক্যামিলিয়াও আছে। অ্যালেক্সের বাবার কোম্পানির সাথে ক্যামিলিয়ার 1 বছর আগে একসাথে কাজ করেছিল। রিসেন্টলি ক্যামিলিয়ার পার্টনার যার সাথে মিলে স্যারের ক্ষতি করতে চেয়েছিল, সে অ্যালেক্সকে হসপিটালে দেখতে গিয়েছে। মাথায় হাত দিয়ে বলে, এত কমপ্লিকেশন কেন? একটা না মিটতেই আরেকটা। প্লিজ, ওগুলো যেন ম্যাম না জানে। জানবে না? প্রিয়া ও রেহাম শাহরিয়ারকে
আশ্বস্ত করলো। ডোজ পার্কে ঘোরাঘুরি শেষে ওরা সবাই একসাথে ডিনার করে ফেললো। আলফি নিঝুমকে প্রিয়াদের ফ্ল্যাট থেকে লাগেজ সব একেবারে নিয়ে এসেছে। গাড়ি থেকে নেমে নিঝুমের মনের মধ্যে অন্যরকম লাজুকতা ভর করলো। দাঁড়িয়ে রইল বাইরে। আলফি বাড়ির দরজার কাছে গিয়ে পেছন ফিরে নিঝুমকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, What happened? Why are you standing? নিঝুম থতমত খেয়ে কিছু বলতে চাইলো, কিন্তু বলার মতো কিছু না পেয়ে কৃত্রিম হাসল। আলফি লাগেজটা দরজার কাছে রেখে এসে নিঝুমের হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে গিয়ে নিঝুম নিজের লাগেজ নিয়ে নিচ তলার ওই রুমটায় যাচ্ছে। আলফি পানি খেতে খেতেই তা দেখে প্রশ্ন ছড়ে। তুমি ওই রুমে যাচ্ছ কেন? নিঝুম ঘুরে তাকালো, বলল, আমি তো ওই রুমেই থাকি, তাই যাচ্ছি। আলফি পানির গ্লাসটা টেবিলে রেখে নিঝুমের দিকে এগিয়ে আসে। তারপর দুষ্টু হেসে নিঝুমের কপাল থেকে গাল পর্যন্ত আঙুল স্পষ্ট এঁকে বলে, It hurt. That time you didn't know that I'm your husband. But now you know. So, শিউরে উঠল নিঝুম। শুকনো ঢোক গেল, মুখে কথা তোতলাচ্ছে যেন। বলল, আই থিঙ্ক ইউ শুড টেক সাম টাইম। আলফি হতাশ হয়ে বলল। বিয়ের পর থেকে তো তুমি যেহেতু টাইম চাচ্ছ, ওকে। তারপর আলফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলে নিঝুম বলে, আমাদের রিসেপশন পর্যন্ত টাইম চাই। আমি চাই পুরো দুনিয়া জানো আমি তোমার ওয়াইফ, কোনো লুকোচুরি না। আলফি হাসলো, অতঃপর বলল, Okay. I also want to announce our marriage in front of everyone. And it will be soon. বলে আলফি মৃদু হেসে উপরে চলে গেল। রুমে গিয়ে শাহরিয়ারকে কল করলো। Soon. আপডেট বলো। স্যার, অ্যালেক্স অনেকটাই রিকভার করেছে। এসব পার্টিশনের জন্য সম্ভব হয়েছে। আই থিঙ্ক উনি অ্যালেক্সের মাধ্যমে আপনার উপর। তুমি নজর রাখো। তারপর ফোন কেটে আলফি খানিক চিন্তায় পড়লো। আজকে সকলেই জানতে পেরেছে অ্যালেক্স কোমা থেকে ফিরেছে, কিন্তু প্যাটিশন অ্যালেক্সকে আসলে কী কারণে সাহায্য করেছে সেটাই ঠিকভাবে বুঝতে পারছে না। প্যাটিসন চাইলে তার সাথে সামনাসামনি ফাইট করতে পারে, কিন্তু সে ক্যামেলিয়াকে ব্যবহার করে, আর এখন অ্যালেক্সকে। এই প্যাটিশনের অধ্যায় তার লাইফ থেকে যত দ্রুত সম্ভব সরাতে হবে। ক্যামেলিয়ার সাথে প্যাটিসনও এক্সপোজ হয়েছে। ওদের দুজনের নামেই পুলিশ কমপ্লেন করে দিয়েছে আলফি। ভাবনা চিন্তা বাদ দিয়ে আলফি ফ্রেশ হতে গেল। নিঝুম হাত মুখ ধুয়ে বের হতেই দেখলো ফোন ভাইব্রেট হচ্ছে। ফোন উঠিয়ে দেখে প্রিয়া 2 বার কল করেছে। নিঝুম কল ব্যাক করলো হ্যালো বলতেই অপর পাশ থেকে প্রিয়া বলে ওঠে, এত সময় লাগে ফোন ওঠাতে? দুইবার কল করলাম। কি করছিলে এতক্ষণ? আলফির সাথে রোম্যান্স করছিলে বুঝি? বলে হিহি করে হাসলো প্রিয়া। নিঝুম লাজুকভাবে কপট রাগ দেখিয়ে বলে, বেশি বুঝিস তুই, আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম। ও ও আমি আরও ভাবলাম হাজব্যান্ডের সাথে রোম্যান্স করছিস হয়তো। আজ তো তোদের ফার্স্ট নাইট হওয়ার কথা। অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ? ও রেহাম হাসছে। নিঝুম বলে, না, আমি ওর থেকে সময় চেয়েছি। আরও সময়? কি ভাই তুই, তোদের বিয়ে 2 মাস হলো, এখনও সময় নিচ্ছিস? বেচারা আলফি, মায়া হচ্ছে ওর জন্য। এই শীতের রাতেও বেচারার বউ থেকেও নেই, এত হট ওয়াইফ থাকতেও সিঙ্গেল কাটাতে হচ্ছে। প্রিয়ার এই অসভ্য কথাতে নিঝুম বিরক্ত হচ্ছে। এসব ভ্যাট না বকে কেন কল করেছিস সেটা বল। প্রিয়া ডোন্ট কেয়ার মোডে বলল, তোদের সিচুয়েশন জানতে। আমিও রেহাম তোদের সিচুয়েশন জানতে এক্সাইটেড ছিলাম, কিন্তু আমরা হতাশ। তুই কিনা এই রোম্যান্টিক স্নোফলের ভেতরে আলফিকে দূরে সরিয়ে রাখছিস। জেনেছিস না, এবার রাখ। বলে নিঝুম কল কেটে দিল। তারপর লম্বা করে শ্বাস নিয়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আলফি বলল, তোমার বড় আম্মুদের বলেছ? কি? এই যে তুমি আমার কাছে, মানে জায়ানের কাছে আছো, ওনাদের আমার পরিচয় বলেছ? এখনো বলিনি, বলবো। এক কাজ করো, ওনাদের এখানেই ডেকে নাও। আমিও মম ড্যাডকে আসতে বলেছি। নেক্সট উইকে তো তোমার বার্থডে, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, ওনারও সারপ্রাইজ পাবে। হাউ ডু ইউ ফিল নাও? নিঝুম খুব খুশি হলো। আচ্ছা, আমি এখনই কল করে বলছি। আলফি হালকা হেসে খেতে থাকে। নাস্তা শেষে নিঝুম নিঝরকে কল করলো। তারপর তার বার্থডের জন্য আসতে বলল। নিঝর প্রথমে জায়ান জেনে যাবে বলে না করলেও নিঝুমের জোড়াজুড়িতে হার মেনে রাজি হলো। বলল, আচ্ছা দেখ, আব্বু তোকে পেলেই ওই জায়ানের কাছে তুলে দিতে চাইবে। ওহো ভাইয়া, রিল্যাক্স। আমি জায়ানকে ভয় পাই না, বড় আব্বু যা খুশি করুক। আমি তোমাদেরকে আমার বার্থডেতে চাই মানে চাই। তোর যেহেতু চিন্তা নেই তাহলে আর কি বলবো। ইদানিং এমনিতেও খেয়াল করেছি তুই জায়ানকে ভয় পাস না, এটা ভালো। আমি আব্বুকে রাজি করানোর চেষ্টা করব, কিন্তু তুই তো জানিস আব্বু তো জন্মদিনে তোর জন্য সেই 4 বছর থেকে একটা চকলেটও আনেনি। সেই 4 বছর থেকে একটা চকলেটও আনে না, সেইখানে এত দূর যাবে? হুট করে নিঝুমের মন খারাপ হয়ে গেল। ছোটবেলা থেকেই বড় আব্বুর তার প্রতি এই তিক্ত মনের পরিচয় সে জানে।
আগে খুব কাঁদতো, এখন আর কাঁদে না, অভ্যাস হয়ে গেছে যে। নিঝুম বলল, বলে দেখ, যদি কোনো উদ্দেশ্য হলেও রাজি হয়। নির্ঝর সায় দিল। মিসেস আয়েশা তো নিঝুমের বার্থডেতে ক্যানাডাতে ওর সাথে দেখা করতে যাবে বলে মহা খুশি। এখনই ওর জন্য কী কী নিবে, রান্না করে নিবে, সেই সবের লিস্ট করতে লেগে পড়েছেন। এতদিন পর নিঝুমকে দেখবেন তিনি। মিস্টার নয়ন রাজি হবে কি না তা নিয়ে নির্ঝর সন্দিহান, কিন্তু নির্ঝরকে অবাক করে দিয়ে তিনিও রাজি হয়ে গেলেন। তিনি বললেন, চলো তবে, আমারও কানাডাতে একটা কাজ আছে। নির্ঝর ভ্যাবাচাকা খেয়ে মাথা দুলিয়ে বাবার স্টাডি রুম থেকে বেরিয়ে এলো। কিন্তু এদিকে মিস্টার নয়নের রাজি হওয়ার আরেকটা কারণ, ক্যানাডাতে জায়ানের কোম্পানির সাথে ডিলটা নিয়ে একটা মিটিং আছে। জায়ানও ক্যানাডাতে, আর নিঝুমও। তাই জায়ানের কাছে নিঝুমকে তুলে দিতেই চান তিনি। আলফিও নিঝুমের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা ও ওর 20তম জন্মদিনের দিনেই দিবে। আলফি কিংস্টনে এসেছে অ্যালেক্সের সাথে দেখা করতে, হাতে ফুলের বুকে। অ্যালেক্সের মা আলফিকে দেখে এখানে পছন্দ করছেন না, তিনি ছেলের কেবিন থেকে বেরিয়ে যান। আলফির বাবা মিস্টার অ্যান্ডারসন নীরব হয়ে আছেন। আলফি অ্যালেক্সের বেডের কাছে ফুলের বুকেটা রেখে বলল, হাউ ডু ইউ ফিল নাও? অ্যালেক্স আলফিকে দেখে হতবাক হয়ে চেয়ে আছে। অতঃপর আলফির কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে বলল, Get out from here, you bastard! Get out from this cabin! মিস্টার অ্যান্ডারসন ছেলেকে শান্ত করার চেষ্টা করছেন। আলফিকে বলেন, Alfie, can you please wait for me outside? আলফি হালকা হাসলো। অতঃপর অ্যালেক্সের চোখের দিকে তীর্যক দৃষ্টিতে চেয়ে বলল, Sure, uncle. But I'd like to give something to Alex. অ্যালেক্স বড় বড় শ্বাস নিতে নিতে আলফির দিকে চেয়ে আছে। আলফি পকেট থেকে অ্যালেক্সের ফোনটা বের করে ওর হাতে দেয়, তারপর বলে, Your iPhone. When you unlock it, you'll find it new. অ্যালেক্স নিজের ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। সে পরশু থেকেই নিজের ফোনটা খুঁজে চলেছে। প্যাটিসনকে সে বলেছে যে ওই রাতে নিঝুমের যে ভিডিওটা করেছিল যখন নিঝুম সেন্সলেস ছিল, সেটা সে দিবে। ভিডিওটা দিয়ে আলফিকে ব্ল্যাকমেল করা যাবে। আলফি তা জানে না কী ধরনের ভিডিও অ্যালেক্সের কাছে আছে, কিন্তু অ্যালেক্স তার ফোনটা পাচ্ছিল না। পুলিশকে বলার পর পুলিশ বলেছে ওরা কোনো ফোন পায়নি। আলফি ফোনটা নিয়ে চলে যাওয়ার আগে বলে, Wish you a very speedy recovery, my friend. তারপর মিস্টার অ্যান্ডারসনকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে চলে আসে। গাড়িতে বসে আলফি মুচকি হাসছে। সে সেই দিনই অ্যালেক্সের ফোনটা নিয়ে নিয়েছিল। তারপর ফোনের সব ডেটা ডিলিট করে একদম ফ্ল্যাশ মেরে মেমোরি কার্ড সহ ডিস্ট্রেক্ট করে দিয়েছে। অ্যালেক্সের বাবা অলরেডি ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে অ্যালেক্সকে সরিয়ে নিয়েছে। ছেলে সুস্থ হলে ছেলেকে এবার নিজের কাছেই কিংস্টনে রাখবেন। তিনি অ্যালেক্সের নামে কিছু মেয়ে ঘটিত অভিযোগও পেয়েছেন। আলফি তাই অ্যালেক্সকে নিয়ে নিশ্চিন্ত। শাহরিয়ার গাড়ি ড্রাইভ করতে করতেই শুধায়, স্যার, মিস্টার পার্টিসন আর কি করবেন? আলফি সামান্য হাই তুলে চোখ বন্ধ করে বাঁকা হেসে বলল, Nothing. Business world, এক দুজন রাইভাল না থাকলে আসলে গেমটা জমে না। And I'm enjoying this game. শাহরিয়ার মৃদু হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সকাল সকাল মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিন আলফির বাড়িতে এসে হাজির। আজ সাপ্তাহিক ছুটির দিন। নিচু মিসেস আর্লিনকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। আই মিস ইউ আন্টি, হাউ আর ইউ? আই মিস ইউ টু ডিয়ার। মিস্টার জুনায়েদ নিজের হাতের দিকে ইশারা করে বলেন, তোমার আন্টি দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে। তিনি ব্যাগগুলো রাখলেন। নিজম ব্যাগ খুলে দেখে তাতে স্ট্রবেরি কেক, রাসবেরি ও ব্লুবেরি কেক, পেস্ট্রি এইসবেই ভরা। নিজম একটা রাসবেরির কেকের পিস নিয়ে খেতে খেতে বলল, আন্টি, ইটস সো মাচ ইয়াম্মি। মিসেস আর্লিন তৃপ্তি নিয়ে হাসলেন। মিস্টার নয়ন, মিসেস আয়েশা ও নির্ঝর আজকে অটোয় এসেছে। মিস্টার জুনায়েদও নিঝুম গেছে এয়ারপোর্টে ওনাদের আনতে। কিছুক্ষণ আগেই ফ্লাইট ল্যান্ড করেছে। ব্যাগপত্র রিসিভ করে ওনারা এসেছেন। নিঝুম প্রথমেই তার বড় আম্মুকে দেখা মাত্রই ছুটে যায়। মিসেস আয়েশাও নিঝুমকে দেখে আপ্লুত হয়ে পড়েন। 2 মাসের বেশি সময় পর তিনি মেয়েকে দেখছেন। কত শত কথার ঝুলি এখানেই খুলে বসেন। নিঝরও কতদিন পর বোনকে সরাসরি দেখে খুবই খুশি। কিন্তু মিস্টার নয়নের মধ্যে কোনো হেলদোল নেই। তিনি নিঝুমের সাথে আসা ব্যক্তিকে হ্যালো বলে হাত মেলালেন শুধু। তারপরে সবাই গাড়িতে উঠে বসে। নিঝুম তার বড় আম্মুদেরকে নিয়ে বাড়িতে গিয়ে দেখে আলফি ও মিসেস আর্লিন একজন মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে। মহিলাটি নিঝুমকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বললেন, হি মাস্ট বি ব্রাইট। ইয়েস, সি ইজ। মিস্টার নয়ন তো আলফিকে দেখেই অবাক। এমনই অবস্থায় মিসেস আয়েশা ও নির্ঝরেরও। নির্ঝর নিঝুমের হাত ধরে বলে, তুই না বলেছিলি আলফির বাসায় থাকিস? হ্যাঁ, ওই তো আলফি। নিঝর অবাক হওয়ার স্বরে বলে, ও আলফি? এতদিন তুই ওর সাথেই ছিলি? তুই জানিস ওর আসল পরিচয়?
নিঝুম হাসলো খানিকটা, তারপর জবাব দিল, প্রথমে জানতাম না, পরেও নিজেই সবটা ক্লিয়ার করেছে। আমি তো ওকে আলফি রূপেই প্রথম থেকেই ভালোবাসতাম। মিসেস আয়েশা পাশ থেকে নিঝুম ও নির্ঝরের কথা শুনলেন, কিন্তু মিস্টার নয়ন এখনও বুঝতেই পারছেন না নিঝুম জায়ানের সাথেই আছে। নিঝুম কি তা জানে? আলফি এগিয়ে এসে মিস্টার নয়নের দিকে হাত মিলিয়ে বলল, হ্যালো মিস্টার চৌধুরী। উপস, সরি, ফাদার ইন ল। আলফির মুখ থেকে ফাদার ইনলো শুনে মিস্টার নয়ন নিঝুমের দিকে তাকালো, কিন্তু নিঝুমের মুখে অবাক হওয়ার রেশ মাত্র নেই। তিনি আলফির হাত ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, নিজুম তোমার পরিচয় জানে? আমি তারও এসেছিলাম নিজুমকে তোমার হাতে তুলে দিতে। তুমি ইমেল চেক করো, পরশু তোমাকে ইমেল করেছিলাম। আলফি চমৎকারভাবে হেসে বলে, পেয়েছে, আপনার ইচ্ছেও পূর্ণ হবে। কালকে ঝুমের বার্থডেতে আপনি ওকে আমার হাতে তুলে দেবেন। আগামীকাল আমার রিসেপশন। মিস্টার নয়ন যেন ঘোরের মধ্যে। নিঝুম যার সাথে সংসার করতে চায় না বলে পালিয়ে এসেছে, তার সাথে এতদিন এক বাড়িতে থাকছে, আবার রিসেপশনও। তিনি বললেন, নিজুম তোমাকে মেনে নিয়েছে? ইয়েস। বলেই চোখ টিপল আলফি। কিছুক্ষণের মধ্যেই মিসেস আয়েশা ও মিসেস আর্লিনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ওনারা দুজনে মিলে নিঝুমের জন্য গাউন সিলেক্ট করলেন। সামনে নিঝুম গালে হাত দিয়ে বসা। নিঝুমকে পছন্দ করতে বললে নিঝুম যেটাই দেখছে সেটাই ওনার খুব খুঁত বের করছেন। সত্যি বলতে নিঝুম গাউনগুলোর মধ্যে একটাও পছন্দ করতে পারছে না। সবগুলোই ব্রাইডাল গাউনের মতো, তবে বেশ মোটা ফ্যাব্রিক্সের। কিন্তু কাল তার জন্মদিনের জন্য ব্রাইডাল গাউন কেন পছন্দ করছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। তার কাছে যদিও সবগুলোই ভালো লাগছে, তাই মায়েরা যেটা শেষে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সিলেক্ট করলো। নিঝুম যখন গালে হাত দিয়ে বসে বসে বোর হচ্ছে, তখন আলফির নাম্বার থেকে তার ফোনে কল আসে। কল দেখে সে আশেপাশে তাকায়, আলফি তো বাড়িতেই, তাহলে কল দিচ্ছে কেন? নিঝুম ফোন রিসিভ করে উঠে গেল। এখনই ব্যাকইয়ার্ডে আসো। নিঝুম দেখলো বাইরে স্নোফল হচ্ছে। সে বলল, বাইরে তো বেশ ঠান্ডা, তুমি বাইরে কেন গেলে? বিকজ নাও আই এম সো হট। কাম ফার্স্ট। আলফির উত্তর শুনে নিঝুমের কান গরম হয়ে গেল। সে পিছনে ঘুরে তার মায়েদের দিকে গিয়ে গায়ে মোটা লেদারের কোটটা জড়িয়ে বাইরে বেরিয়ে এলো। ডিসেম্বরের বরফে আচ্ছাদিত কানাডার গাছগুলোতে শুকনো ডাল ছাড়া কিছুই মনে হয় না। পাতাবিহীন গাছগুলোর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছের শাখা প্রশাখায় বরফ জমে থাকে। নিঝুম হাতে হাত ঘষতে ঘষতেই ব্যাকইয়ার্ডে যায়। সেখানেই জিস্কো ও ম্যাপল গাছগুলোর সব পাতা ঝরে গেছে। সেখানে গিয়ে দেখে পুরো ব্যাকইয়ার্ড ছোট ছোট ল্যান্টিন ও মরিচবাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত। পাতাবিহীন গাছগুলোর শাখা প্রশাখায় মরিচবাতি লাগানো। নিঝুমের চোখ মুখ খুশিতেই ঝলমলিয়ে ওঠে। সে মুখে হাত দিয়ে পুরো জায়গাটা দেখছে। এত সুন্দর লাগছে পুরো জায়গাটা, কিন্তু আলফি কোথাও নেই। সে হেঁটে আরেকটু সামনে এলো, খুঁজলো আলফিকে। তখনই কানের কাছে তুড়িবাজার শব্দে পিছনে ঘুরতেই দেখে আলফি হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা রিংয়ের বক্স। আলফি বলছে, আজ এই তুষারের আচ্ছাদিত আলোকে ঝলমলে সাজের বেলায় আমি তোমাকে বলতে চাই, ভালোবাসি ঝুম। উইল ইউ বি মাই সাইড ফর লাইফ টাইম? নিঝুম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে। আলফি তাকে এত সুন্দরভাবে প্রপোজ করেছে, তার অশ্রুজল ভিড় জমাচ্ছে। অশ্রুসিক্ত নয়নে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দিল। আলফি ওর বাম হাতের অনামিকা আংটিটি পরিয়ে হাতের উল্টো পিঠে গভীর চুম্বনে ঠোঁট ছুঁয়ে দিল। অন্যরকম শিহরণ বয়ে গেল নিঝুমের মধ্যে। তখনই করতালির শব্দ ভেসে এলো। নিঝুম সামনে তাকিয়ে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে তৃপ্তির হাসি। আলফি উঠে দাঁড়িয়ে নিঝুমের হাত ধরে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বিয়েটা লুকোচুরির মধ্যে হলেও কালকে রিসেপশনটা আমি আমার ফ্যামিলি কলিগদের সাথে নিয়ে সেলিব্রেট করব। নিঝুম সন্দেহান হয়ে বলল, রিসেপশন? আলফি মুচকি হেসে নিঝুমের এক গালে হাত দিয়ে বলল, ইয়েস সুইটহার্ট, কালকে আমাদের রিসেপশন। তারপর সে নিঝুমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি তো বলেছিলে রিসেপশন পর্যন্ত টাইম চাও। এই রোমান্টিক ওয়েদারে বউ ছাড়া থাকা যায় না, বুঝলে? তাই ভাবলাম দেরি কেন করব, কালকে রিসেপশন হোক, সাথে আমাদের ফার্স্ট নাইট। নিঝুম লজ্জায় আলফির ধরে রাখা হাতে নখ বসিয়ে দেয়। তাও আলফি হাসছে। ঠিক রাত 12টা। পরিবারের সবাই একসাথে মিলে নিঝুমের জন্মদিনে কেক কাটছে। সন্ধ্যার একটু পরেই আলফির ফুপা ফুপি ও টিনা এসে পৌঁছেছে। নিঝুম কেক কেটে প্রথম প্রিন্স তার বড় আম্মুকে খাওয়ালো। তারপর আলফিকে একে একে সবাইকে কেক খাইয়ে গেল আর তার বড় আব্বুর কাছে। মিস্টার নয়ন সবার থেকে দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে নিঝুমের দিকেই চেয়ে আছে। নিঝুম ওনার মুখের সামনে কেক ধরে বলল, বড় আব্বু, আব্বুকে তো আমি সেই ছোটবেলায় হারিয়েছি। তারপর আমার কাছে বাবা মানে তুমি, আর মা মানে বড় আম্মু।
ছোট থেকে তুমিই আমার জন্য অনেক করেছো। আমাকে সহ্য করতে না পারলেও আমাকে কিন্তু রাস্তায় ফেলে দাওনি। জোর করে বিয়ে দিলেও আমার পছন্দের মানুষের সাথে অজান্তে বিয়ে দিয়েছো। আমার কোনো জিনিসের অভাব রাখোনি। একটাই কষ্ট ছিল আমার, যে তোমার থেকে বাবার আদরটা পাইনি। তাও আমার আজ দুঃখ নেই। বলতে বলতে নিঝুমের চোখের কোণে অশ্রু ভিড় করলো। তেমনটা মিস্টার নয়নের ক্ষেত্রেও। নিঝুম আরও বলল, আমি আজ তোমার কাছে একটা শেষ আবদার করব, রাখবে প্লিজ? মিস্টার নয়ন ইশারায় সম্মতি দিলে নিঝুম অশ্রুসিক্ত নয়নে হালকা হেসে বলল, আমার রিসেপশনে আমি তোমার ও বড় আম্মুর হাত ধরে হাঁটতে চাই। মিসেস আয়েশা ওনার কোনায় চোখ মুছলেন। মিস্টার নয়ন মৌন সম্মতি নিয়ে একটু রুমের দিকে গেলেন। তারপর ফিরে এসে নিঝুমের হাতে একটা পেপার দিয়ে বললেন, এটা তোমার দিন আমার কাছে আনামত ছিল। তোমার বাবা তোমার নামে বান্দরবনের রিসেপ্টটা লিখে দিয়ে গিয়েছিল। তোমার 20 বছর বয়স হতে এটা তুমি সম্পূর্ণ মালিক হলে। এটা নিয়ে আমাকে এর বার থেকে মুক্ত করো। নিঝুম নিতে চাইল না। মিসেস আয়েশা বললেন, তোর বাবা মৃত্যুশয্যায় আমাকেও তোর বড় আব্বুকে বলে গেছে এটা যেন তোকে দেয়া হয় ওনাদের শেষ স্মৃতি, তোর জন্মস্থান, তাই না করিস না। অতঃপর নিঝুম নিল। হুট করে সবাইকে অবাক করে দিয়ে নিঝুম মিস্টার নয়নকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। মিস্টার নয়নও এতক্ষণ যাবৎ আটকে রাখা অশ্রু কোনাদের ছেড়ে দিলেন, আগলে নিলেন মেয়েকে। উপস্থিত সকলে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে। রাত গভীর হতে গভীরতর। টিনা ও মিসেস মমতাহিনা মিলে নিঝুমকে মেহেদি পড়াচ্ছে। মিসেস আয়েশাও বসেছিলেন, কিন্তু এত লম্বা জার্নি করে আসতে নিঝুম ওনাকে জোর করে ঘুমাতে পাঠিয়েছেন। টিনা যদিও সুন্দর করে ডিজাইন করতে পারছে না, তাও কোনো মতে পড়াচ্ছে। মিসেস মমতাহিনাও নিঝুমের এক হাতের পৃষ্ঠে মেহেদি পরিয়ে চলে গেলেন। অতঃপর রাত 3টার দিকে টিনা ও নিঝুম সোফাতেই গায়ে এলিয়ে ঘুমিয়ে গেল। আরফি নিচে নেমে এলো, হাতে 2টা ব্ল্যাঙ্কেট। টিনা ও নিঝুমের গায়ে জড়িয়ে দিল। যদিও রুম হিটারের কারণে শীত ভাবটা নেই। আরফি নিঝুমের সামনে হাঁটু গেড়ে বসে অপলক ঘুমন্ত নিঝুমকেই দেখছে। নিঝুম মেহেদির জন্য বেকায়দায় শুয়ে ঘুমিয়েছে। আরফি ওকে সোজা করে শুইয়ে দেয়। তারপর কপালে নিজের উষ্ণ ঠোঁটে স্পর্শ দিয়ে পাশের সিঙ্গেল সোফায় বসে থাকে। ভোরের উজ্জ্বল আলো ফুটতেই নিঝুমের ঘুম ভেঙে গেল। মোটা কাঁচ ভেদ করে ভোরের শুভ্রতার অন্ধকার দূর ভেঙেছে। হাতে মেহেদি শুকিয়ে টান টান অবস্থা। নিঝুম উঠে বসে। তারপর দেখে তার পাশে সিঙ্গেল সোফায় আলফি বসে ঘুমাচ্ছে। অপর পাশে সোফার টিনাও ঘুমাচ্ছে। নিঝুম নিঃশব্দে উঠে দাঁড়ালো। আলফি সোফার কাছে গিয়ে কয়েক সেকেন্ড মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আলতো হাতে ওর এলোমেলো কপালের উপরে আসা চুলগুলোকে সরাতে চাইল, কিন্তু অবাধ্য চুলগুলো আবারও কপালে এসেই ভিড় করছে। নিঃশব্দে হাসলো নিঝুম। তারপর পা টিপে টিপে কিচেনে গিয়ে সিঙ্কে শুকনো মেহেদিগুলো ঝেড়ে ফেলল। মেহেদির রং হাতের তালুর পৃষ্ঠে বেশ সুন্দর লাল হলেও পিঠের পৃষ্ঠে তেমন রং হয়নি। সে শুনেছে পানিতে লবণ ফুটিয়ে তার ভাপ নিলে মেহেদির রং গাঢ় হয়। তাই যা ভাবলো, চা বানাবে আর তাতেই লবণ দিবে। যেই ভাবা সেই কাজ, চা বানাতে লেগে পড়ল। প্রথমে পানিতে লবণ ফুটিয়ে হাতে ভাপ নিল। তারপর ফ্রিজ থেকে মিল্ক বের করে ফুটন্ত লবণ পানিতেই পুরোটা ঢেলে দিল। যেহেতু সবার জন্য বানাবে, এখন গাঢ় দুধ খুঁজছে। পা উঁচু করে কিচেনের ক্যাবিনেটে খুঁজছে। তখনই কোমরে পুরুষালী হাতের স্পর্শ অনুভব করে। অতঃপর কাঁধে থুতনির স্পর্শ। শরীরের দারুণ শিহরণ বয়। নিঝুম বুঝে যায় আরফি। আরফি ঘুম ঘুম স্বরে বলে, Sweetheart, what are you doing? নিঝুম লাজুক হেসেও জবাব দেয়, সবার জন্য চা বানাচ্ছি। আমাদের সুগার আর সুগার ফ্রি দিও না, জাস্ট 1 teaspoon হানি। বলতে বলতে আলফি নিঝুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ওর কাঁধে হালকা করে নাক ঘষে। নিঝুম কেঁপে ওঠে। কাপা লাজুক স্বরে বলে, কি করছো? বাড়িতে কিন্তু সবাই আছে। They are sleeping, so don't disturb me. আলফি আরো ঘনিষ্ঠ হতে চাইল। হুট করেই সাসপেনে চায়ের জন্য বানানো দুধ উতলে উঠে পড়ে যেতে ধরলে নিঝুম দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে চুলা বন্ধ করে। তারপর কোমরে হাত গুজে বলে, দেখলে তোমার জন্য দুধ উতলে পড়ে যাচ্ছিল, যাও তো গিয়ে ফ্রেশ হয়ে আসো। আলফিকে এক প্রকার ঠেলে সেখান থেকে পাঠায়। যাওয়ার আগে আলফি নিঝুমের গালে টুক করে ঠোঁট ছুঁয়ে দেয়। লজ্জাবতী লতার ন্যায় নিঝুম মাথা নুইয়ে আবার চা বানাতে মনোযোগ দেয়।
সাদা ফুল নেক ও ফুল স্লিভের প্রিন্সেস গাউন পরেছে নিঝুম, চুলগুলো কার্লিং করে ছেড়ে রাখা, মাথায় ডায়মন্ডের খুব সুন্দর একটা ক্রাউন পরেছে, কানে ডায়মন্ড ইয়ারিং ও হাতে একটা করে ডায়মন্ডের চুড়ি। নিঝুম তৈরি, টিনা তৈরি করেছে ওকে। মিসেস আয়েশা নিঝুমের সাজ হয়েছে কিনা দেখতে এসে মেয়েকে অপলক নয়ন ভরে দেখলেন। তার প্রিন্সেসকে আজ সত্যিই প্রিন্সেস লাগছে। তিনি মাশাল্লাহ বলে কয়েকবার, তারপর টিনা বলে, বলো আন্টি, কেমন সাজিয়েছি? অনেক সুন্দর, আমার প্রিন্সেসকে সত্যি প্রিন্সেস লাগছে। তাহলে তো আমাদের প্রিন্স চার্মিংয়ের আর রক্ষেই নেই, বেচারা আজ বেহুশ না হয়ে যায়। টিনার সাথে সাথে মিসেস আয়েশাও হাসলেন। নিঝুম লাজুক হেসে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তখন দরজায় নক পড়ল। টিনা দরজা খুলে দেখে নির্ঝর। কি চাই? নির্ঝর ভ্রু কুচকালো, বলল, কি চাই মানে? গেস্টরা গার্ডেনে এসে পড়েছে, আর কতক্ষণ? ওর সাজ হয়ে গেছে, নিয়ে আসছি। বলেই টিনা নির্ঝরের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। নির্ঝর ভ্যাবাচাকা খেয়ে কয়েক সেকেন্ড বোকার মতো বন্ধ দরজার দিকে চেয়ে থাকে, তারপর বিরক্তিতে কিরমির করতে করতে চলে যায়। মিস্টার নয়ন এসে দাঁড়িয়েছেন নিঝুমের রুমের দরজার সামনে। নিঝুম তার কাছে আবদার করেছে আজ সে যেন নিঝুমকে নিয়ে হেঁটে আলফির হাতে তুলে দেয়। তিনি দরজায় নক করলেন। টিনা নির্ঝর মনে করে বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে মিস্টার নয়ন। তারপর অপ্রস্তুত হয়ে মোলায়েম স্বরে ভেতরে আসতে বলে। মিস্টার নয়ন বললেন। তখনই নিঝুম এগিয়ে আসে। মিস্টার নয়ন নিঝুমকে দেখে আড়ালে চোখের কোণে জমা পানিটুকু মুছে দিয়ে নিজের কোণই বাড়িয়ে দেয়। নিঝুমও আলতো করে কোনো মতে নিজের আবেগী ভাব লুকিয়ে মিস্টার নয়নের হাত ধরে। আলফির বাড়ির গার্ডেনে খোলা আকাশের নিচে সাজানো হয়েছে স্টেজ। শুভ্র গোলাপে সজ্জিত স্টেজ থেকে রেড কার্পেট বিছানো। গেস্টদের জন্য দুই ধারে টেবিল চেয়ার। সকালে পুরো জায়গাটা বরফে আচ্ছাদিত ছিল। অতঃপর বরফ সরিয়ে জায়গাটাকে ঠিক করা হয়েছে। পাতা ঝাড়া গাছে গাছে আর্টিফিশিয়াল ম্যাপল লিফ লাগানো হয়েছে। দুপুর শেষে বিকেলের সোনা মিষ্টি রোদে ঝলমল করছে। দেখে মনে হচ্ছে শরৎকালের কোনো মিষ্টি বিকেল। মিস্টার নয়ন ও মিসেস আয়েশার হাত ধরে নিঝুম রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে আসছে। ব্যাকগ্রাউন্ডে ভায়োলিনের সুর। আলফি স্টেজে শুভ্র স্যুট পরেছে, দাঁড়ানো সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায়, যখন মিস্টার নয়ন নিঝুমকে তার হাতে তুলে দিবেন। অতপর সেই মুহূর্ত। আলফি অপলক নিঝুমের আগমনের দিকে চেয়ে আছে। মিস্টার নয়ন নিঝুমের হাত আলফির হাতে তুলে দিলেন। গেস্টদের মাঝে করতালির জোয়ার উঠল। আলফি নিঝুমের হাত শক্ত করে ধরে মাইক হাতে সকলের উদ্দেশ্যে বলল, Today is our special day, our wedding reception. Thank you all guys for coming and celebrating with us. Now I want to introduce you to my beautiful wife, Nijhum Chaudhary, my sweetheart and love of my life. I want to spend the rest of my life with her. তারপর রেড ওয়াইনের গ্লাস নিয়ে সকলের উদ্দেশ্যে চিয়ার্স বলে পান করলো। গেস্টরাও তাই করলো। তারপর আলফি নিঝুমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, You're looking damn beautiful and stunning. বলেই আলফি নিঝুমের হাতের উল্টো পিঠে নিজের ওষ্ঠ স্পর্শ করল। তারপর লজ্জায় রক্তিম হলো নিঝুমের মুখায়বব। নত মস্তিষ্কে লাজুক হেসে আলফির বাহু শক্ত করে ধরল। তারপর আলফির মতোই বলল, And you looking like a Prince Charming from my fairy tales? অতঃপর দুজনার চোখের দিকে অন্তহীন অপলক মুগ্ধ নয়নে চেয়ে রইল। পরিশিষ্ট 10 বছর পর। এত বছরেও সবার মধ্যে ভালোবাসা একই রকম বহাল। মিস্টার নয়ন ও মিসেস আয়েশা একেবারের জন্য কানাডায় টরেন্টোতে চলে এসেছেন। মিস্টার জুনাইদ ও মিসেস আর্লিন আগের মতোই নিউ ইয়র্ক ও অটোয়ার ব্যালেন্স করে থাকেন। নিঝুম আলফিও তাই। তবে এত বছরে কিছু সম্পর্কের সমীকরণ বদলেছে। নিঝরের সাথে টিনার বিয়ে হয়েছে। টিনা এখন নিঝুমের ননদ থেকে ভাবিও। আগস্টের এক সুন্দর সন্ধ্যা, নিঝুমের জীবনের বিশেষ একটা দিন। নিউ ইয়র্কে বাৎসরিক বিজ্ঞানের নতুন উদ্ভাবনের অনুষ্ঠান। বিশাল সেমিনার রুমে বিজ্ঞান মনস্ক মানুষদের মাঝে বসে আছে নিঝুম, পাশে তার পুরো পরিবার। কিন্তু নিঝুম বারবার পেছনের দরজার দিকে তাকিয়ে কারোর অধীর অপেক্ষা করছে। নিঝুমের এই অস্থিরতা দেখে মিসেস আর্লিন মুচকি হাসলেন, বললেন, আরিফ চলে আসবে। এখনো কেন আসছে না আন্টি? ও বলেছিল ফাংশন শুরু আগেই চলে আসবে, কিন্তু ফাংশন শুরু হয়েছে অনেকক্ষণ। রিল্যাক্স, তুমি এত টেনশন করো না, চলে আসবে। একটা বাচ্চা ছেলে নিঝুমের হাত ধরে বলল,
নিজের 4.5 বছর বয়সী ছেলে আরানের কথা শুনে মুচকি হাসল নিঝুম, যেটা একদম তার বাবার মতো হয়েছে। তখনই স্টেজে পুরস্কার দিতে একজনকে ডাকা হলো, যাকে দেখে নিঝুম সহ সবাই অবাক। অবাক হয়নি কেবল নির্ঝর, টিনা ও আরান। স্টেজে আলফি এসে মাইক নিয়ে পুরস্কার প্রাপ্তের নাম ঘোষণা করলো। সবাই করতালিতে মুখরিত। মিসেস আয়েশা খুশিতে আবেগী হয়ে নিঝুমের কপালে চুমু আঁকলেন। মিসেস আর্লিনও তাই করলেন। মিস্টার নয়ন ও মিস্টার জোনায়েদ ওর মাথায় হাত বুলিয়ে স্টেজে যেতে ইশারা করলেন। নিঝুম স্টেজের দিকে ফিরে তাকালো, তার ভালোবাসার মানুষটার মুখে অফুরন্ত গর্বের হাসি। নিঝুম নিজের ছেলের হাত ধরে স্টেজের দিকে অগ্রসর হলো। স্টেজে ওঠার প্রথম ধাপে পা রাখতেই আলফি এগিয়ে গিয়ে হালকা ঝুঁকে নিজের হাত বাড়িয়ে দিল। তৎক্ষণাৎ সেমিনার রুমে আবারও করতালির জোয়ার। নিঝুম লজ্জাবতী লতার ন্যায় মাথা নুয়ে আলফির হাতে হাত রেখে স্টেজে উঠল। অতঃপর আলফির হাত থেকেই পুরস্কার গ্রহণ করলো। সবার উদ্দেশ্যে নিঝুম বলল, All of my achievements and success are dedicated to my Almighty Allah, and very special thanks to my husband and all of my family members. They have been very supportive towards me over the years. I am extremely fortunate to have them as my family. Also thanks to the host for fulfilling one of my fondest dreams, receiving this award from my husband's hand. Thank you. উপস্থিত সকলের উষ্ণ অভ্যর্থনার পর নিঝুম তার স্বামী ও সন্তানকে নিয়ে স্টেজ থেকে নেমে আসে। অনুষ্ঠান শেষে নিঝুম, আলফি ও আরান রাতের শহর ঘুরতে বের হয়। রাত বাড়তে বাড়তে আরান ঘুমিয়ে গেছে। আলফি গাড়ি ব্রুকলিন ব্রিজে থামালো। ব্রিজটি ম্যানহাটন এবং ব্রুকলিন বরোর মধ্যবর্তী ইস্ট নদীর ওপরে অবস্থিত। আলোক ঝলমলে ব্রিজটি রাতের বেলায় বেশ আকর্ষণীয়। আরানকে ঘুমন্ত অবস্থায় গাড়িতে রেখে ওরা বের হয়। নদীর উপরে বয়ে যাওয়া হালকা শীতল বাতাস। নিঝুম রেলিংয়ের কাছে দাঁড়ায়। বাতাসে ওর চুলগুলো উড়ছে। উন্মুক্ত তারকা খচিত আকাশের দিকে তার দৃষ্টি। আলফি পেছন থেকে ওকে ধরে ঘিরে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রাখে। নিঝুম প্রশান্তি চিত্তে হাসে। পরক্ষণেই ম্লান হেসে বলে, আনু, আজ আমার খুব আব্বু আম্মুকে মনে পড়ছে। সবাই আমার পাশে, আমি খুব খুশিও, কিন্তু আমি তাও তাদেরকে মিস করছি। আলফি ওকে আরও আগলে নিল। রেলিং থেকে হাত সরিয়ে জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে। বলল, ওনারা আজ খুশি হবে কারণ তুমি খুশি। তুমি মন খারাপ করলে ওনারাও মন খারাপ করবে। সামনের মাসে আমাদের ম্যারেজ ডে। 11 বছর হচ্ছে, ভাবা যায়? নিঝুমের কথায় আলফি ভাবুক হলো। অতঃপর বলল, 11 বছর? আমার তো মনে হচ্ছে 4-5 বছর হবে। নিঝুম মুখ বাঁকালো সামান্য। বলল, ছেলের বয়সই 4 বছরের বেশি, আর সে আসছে বিয়ের 4-5 বছর হয়েছে বলতে। বুঝি তো, বিয়ের 11 বছর পড়লেও তো লোকে তোমাকে বুড়ো বলবে, তাই না? হাসলো আলফি। রম্যস্বরে জবাব দিল, হলে তুমিও পড়ি। নিঝুম ঘুরে আলফির দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বিরোধ করলো, মোটেও না, আমার সবে 30 চলে, তুমি তো 40 বছরের বুড়ো। আলফি খানিক ভাব নিয়ে বলল, দেখি তাই মনে হয়? দেখে মনে হয় না বলেই তো আমি জনে জনে বলে বেড়াবো এই লোকের বয়স 40। সে প্রায় 11 বছর যাবৎ ম্যারিড, তার একটা সুন্দরী বউ আছে, সাথে কিউট দুষ্টু ছেলেও আছে। বলেই মুখ বাঁকিয়ে ঘুরে দাঁড়ালো নিঝুম। আলফি শব্দ করে হাসলো। তারপর নিঝুমকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর ইউ জেলাস? নিঝুম অভিমানী কণ্ঠে উত্তর করলো, ইয়েস আই অ্যাম। হোস্ট মেয়েটা তোমার দিকে কিভাবে তাকাচ্ছিল, আরো কতগুলো মেয়ে তোমাকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল। আলফি মুচকি হেসে নিজের অভিমানী প্রিয়তমার থুতনিতে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বলল, হাজারো রমণী আমাকে চাইলেও আমি কিন্তু শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই ভালোবাসি। এই প্রকৃতি, এই রাত, এই ঝলমলে আলো ছায়াও জানে আমি কতটা তোমাতে আসক্ত। তোমার প্রণয়ের আসক্তি ওয়াইনের থেকেও তীব্র, সুইটহার্ট, 10 মিলিয়ন টাইমস। প্রশস্ত হাসলো নিঝুম। আলফির বুকে মাথা রেখে প্রতিউত্তরে বলল, আই লাভ ইউ টু মিস্টার হাজবেন্ড। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের এই ঝলমলে রাতের আলো ছায়াতেই প্রিয়তম ও প্রিয়তমা নিজেদের উষ্ণ ঠোঁটের মিলনে ভালোবাসায় সিক্ত হচ্ছে। মৃদুমন্দ বাতাসে অন্তহীন প্রণয়ের সুবাস বইছে।